নতুন করে কর দিতে হবে, সেখানে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি ঘটানো হয়েছে, কর বাড়ানো হয়েছে। কোথায় কিভাবে কারা অ্যাসেসমেন্ট করলো কোনো কিছুর উল্লেখ নেই। কিভাবে এটা হয়েছে সম্পূর্ণ মানুষকে অন্ধকারে রেখে সে কর দেওয়া হয়েছে। এবং একটা বলা যায় যে একটা অবিবেচকের মতো টুকরুকি ফরমান জারি করেছে। অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে নোটিশ দিয়ে বাড়ি বাড়ি নোটিশ বানিয়ে বলা হচ্ছে 5ই অক্টোবরের মধ্যে এই কর পরিশোধ করতে হবে, নতুবা পেনাল হবে। এটা কি ধরনের কথা? 1923-24 অর্থ বছরে সকলেই জানে অর্থ বছরের শেষ হচ্ছে 31শে মার্চ 2024। 31শে মার্চ 2024 পর্যন্ত কর দেওয়ার সুযোগ আছে, পূর্ণ রেটে কর দেওয়ার সুযোগ আছে। সেখানে সমস্ত কিছু তোয়াক্কা না করে সেখানে কর বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা এই দুটো ক্ষেত্রে বিনীতভাবে আমরা যেটা বলতে চাই যে অবিলম্বে জনগণের কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে এই দুটো কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বড় কর এবং বিদ্যুৎ কর, বিদ্যুতের মাসুল যেটা বাড়িয়েছে সেই মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে আমরা কংগ্রেস চুপ করে আমরা বসে থাকবো। দলগতভাবে আমরা রাস্তায় নেমে জনমত তৈরি করব এবং তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব, বাধ্য করব রাজ্য সরকার, বিদ্যুৎ নিগম এবং পৌর নিগমকে আমরা বাধ্য করব এই কর প্রত্যাহার করার জন্য। অনেক কথা বলা হয়েছে, পৌর বিদ্যুৎ করের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেগুলেটরি কমিটি এটা করেছে। আমরা রেগুলেটরি কমিটি বুঝি না, আমরা বুঝি বিদ্যুৎ নিগম, আমরা বুঝি রাজ্য সরকার। রাজ্য সরকার মানুষকে খেতে দিতে পারছে না, মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, একটার পর একটা নতুন করে কর আরোপ করছে। শিক্ষা ক্ষেত্রে বলেছে, এত দীর্ঘ সময় ধরে করেছে, শিক্ষা ক্ষেত্রে 9 গুণ কর বৃদ্ধি করেছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের যে ঘাটতি, এই ঘাটতি ছাত্র অভিভাবকদের কাছ থেকে মেটানোর চেষ্টা করছে। সেখানে ওই সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে আপনারা প্রচার মাধ্যমের সহযোগিতা চাই, প্রচার মাধ্যম আমাদেরকে সহযোগিতা করুন। জনমত তৈরিতে এই কর বৃদ্ধির যে টুকরুকি ফরমান, সেই ফরমানের বিরুদ্ধে জনমত তৈরিতে প্রচার মাধ্যম এগিয়ে আসুন। আমরা কংগ্রেস আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করবো, তীব্র আন্দোলন করে তুলতে আমরা বাধ্য হবো। ভাড়া দিতে হয়, মানে তারা নিজেরা গিয়ে যে আনবে এইটা ভাড়াও স্কুল পেমেন্টে দিতে হয় ছাত্রদের। ভালো কথা। এইগুলি এনসিআরটি থেকে এসসিআরটি তে বাংলাতে অনুবাদ করেছে শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশনে গিয়ে, মানে ফ্রি। তাহলে এই বইগুলোর দাম সিবিএসসি ক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়ামের বইটার দাম হয় 210 টাকা, বাংলা মিডিয়ামেও 210 টাকা এটার দাম। এবং এটা খুব ফলো করে আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন সিবিএসসি ট্যাক্স যে দাম আমরা জানি রাখবে, তুই বেশি রাখবে। মনে হচ্ছে উনি দয়া করছেন। আসলে ব্যাপারটা আসলে কিন্তু অনেক পুস্তক ব্যবসায়ী যারা পাবলিশিং এর যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলে আমি বা আমরা দেখেছি, সত্য মিথ্যা জানি না, ওরা বলেছে যে বইটা যদি অনুবাদ হয়ে যায় তারপরে এই বইটা করতে 40 থেকে 50 টাকা বেশি খরচ হবে। 200 টাকা যদি রাখে বইটার দাম, আর খরচ যদি 40-50 টাকা হয়, যদি হয়, তাহলে 150 টাকা একটা বইয়ের দাম। এই লাভের টাকাটা কোথায়? রাজ্যে ছাত্রছাত্রীদের উপকারে লাগানো হয়, তহবিলে লাগানো হয়, আমরা জানি। তাহলে এই সমস্ত সিস্টেমের ফলে টোটাল করাপশন in education, total message is either you give money and continue study. If you don't have money, you just leave. যাও কি করবে গিয়ে? এপ্লাই কোনো চাকরি কাজ আছে কিছুই নেই। এক আছে সুইগি জোম্যাটো, সেখানে যাবে। আর নতুবা নেশা বাণিজ্যে তাদের হয় কাজ করবে, কিছু পয়সা রোজগার করবে। আজকে এই পত্রিকায় দেখলাম একটা স্কুলে 2টা ছাত্রকে ধরেছে পুলিশ। তারা কি করছে? নেশা টাইপের বিক্রি করছে। আরে ওদের ধরে কি হবে? ওদের হাতে কিভাবে আসলো সেটা দেখো। স্কুলে পড়ে ছাত্রছাত্রী, তারা কি
এটা কোন জায়গা থেকে গিয়ে এনেছে? তাদেরকে যে ধরেছ, শাস্তি দিয়েছো, শাস্তিটা তো তোমরা আমাদের দিয়েছো, সমাজকে দিয়েছো। এই কোমলমতি ছাত্রছাত্রীরা থেকে কি পাবে? তাহলে টোটাল এই সিস্টেমের ফলে কি হয়ে যাচ্ছে? সৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে বেকারত্ব। আমি আমার কথা এই বেকারত্ব টপিকটা দিয়ে, টপিক বলতে খুব স্পন্টেনিয়াসলি এই টপিকটা এসে গেল। এই করাপ্টেড এডুকেশন আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটাকে আরো অ্যাকিউট করে দিচ্ছে। কিরকম অ্যাকিউট? সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই, তারা তাদের রিপোর্টে বলেছে উত্তর পূর্বাঞ্চলে বেকারত্বে ত্রিপুরা 1 নম্বর স্থানে আছে। সরকারি সংস্থা, এটা কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের সংস্থা। সিএমআই বলেছে উত্তর পূর্বাঞ্চলে 1 নম্বরে বেকারত্বে। Overall, the unemployment rate in Tripura is 14.3% according to the March 2023 CMI survey. BJP ruled India leads the world in terms of unemployment. পৃথিবীতে এগিয়ে ভারতবর্ষ বেকার, আর কোনো কিছুতে এগিয়ে ভারত না। বেকারত্বে এগিয়ে আছে, জনসংখ্যায় এগিয়ে আছে, আর পলিউশনে আপনারা দেখেছেন নিশ্চয়ই, পলিউশনে সবচেয়ে 1 নম্বরে আছে ভারতবর্ষ, সবচেয়ে পলিউটেড দেশ। যতই G20-তে সবকিছু ঢেকে ডাকে, গরিবদের ঢেকে দিয়ে G20 করুক না কেন, বড় বড় কাপড় টাঙিয়ে গরিবের বস্তি ঢেকে দিয়ে, কিন্তু আপনারা 6 এবং 7 সেপ্টেম্বর আজকাল ঘরে বসে সব পত্রিকা দেখা যায়, লোকের পত্রিকা, ন্যাশনাল নিউজপেপার, ইন্টারন্যাশনাল নিউজপেপার। আমি আবার বলছি, 6 এবং 7 আগস্টে ওয়াশিংটন পোস্ট, জাপান টাইমস, লন্ডন টাইমস, সময় সারা পৃথিবীতে ভারতের প্রশংসা চলছিল, ভারতকে নিয়ে আশ্বাস উদ্ভাবন চলছিল। সেখানকার বিদেশের পত্রিকা প্রথম পেজ বা G20 একমাত্র নিউজে একটাই ছবি ছিল যে বস্তির পর বস্তি সবুজ সাদা কাপড়ে ঢেকে গেছে, যাতে তারা না দেখে। এর চেয়ে লজ্জার বেশি আর কিছু হতে পারে না। সেই বেকারত্বের জন্য আছে এই সামাজিক সম্মেলন। আমি আমাদের রাজ্যের ছাত্র এবং যুবক বিশেষ করে আবেদন রাখছি তাদের কাছে, তাদের মতো রাজ্যে 70% দারিদ্র সীমা নিবাস করছে, সেখানে ফ্রি এডুকেশন দাবিতে তোমরা লড়াই করো, আমরা আমাদের ছায়া আছি। তোমরা ভুলে না যে এটা তোমার অধিকার, তোমরা কারো ভিক্ষা চাইছো। Right to education is our right according to the Constitution. The Constitution মেরা পাল্টে দিতে চাইছে। আপনারা জানেন উচ্চ শিক্ষায় বন্ধ দিয়েছে ভর্তি, গরিব হতে পারবে না। স্কুল শিক্ষা ফ্রি রেখেছে, কিন্তু সেখানে উল্টা পাল্টা জিনিস দিয়ে দিচ্ছে, দাবি তত্ত্ব বাদ দিয়ে দিচ্ছে। মানে একদম ফ্যানাটিক ধর্মটা সৃষ্টি করে চাইছে পৃথিবী। যারা বিজ্ঞানের জানবে না, দার্শনিক তত্ত্ব জানে না, জানে না যে এটা তার বুঝতে দেবে না, ছাত্রটাই তারা দিয়ে দিয়েছে। কারণ ভগবান যাকে বলে সেই বাঁচে, এই কথা বলার জন্য হয়তো ছাত্রটাই দিয়ে দিয়েছে। এই অধিকারের জন্য ছাত্রদের বলছি, আমরা তোমাদের কাছে আছি, অধিকার আদায় সারা ভারতবর্ষে আজ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমস্ত যুবকের রায় হয়ে গেছে। আমাদের রাজ্যে একমাত্র জননেতা সুমিত্রা জনতা তাকেই বলে যাকে নাকি গণতন্ত্রের বিশেষে সবাই প্রোগ্রাম করতে বাধ্য হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দায়িত্ব আছেন, এখন শিক্ষার নাম নেন, এবং তাকে কথায় সুমিত্রায় করোনা বেশি শোনা, চিন্তায় ঘুম আসে, অথচ শিক্ষার মাধ্যমে নেমেছে এই চিন্তা আর নেই, রূপায়ণ নেই। কবি জীবনানন্দের যে লাইনটা অদ্ভুত, আধারে নেমে এসে
বিজেপি সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে যেভাবে এমবিবি ইউনিভার্সিটি, বিদ্যাজ্যোতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ফিস বাড়িয়ে চলেছে, তাতে মনে হচ্ছে তাদের একটাই মেসেজ, হয় পড়াশোনা দাও, করতে হলে টাকা পয়সা দাও, নতুবা কেটে পড়ো। অর্থাৎ গরিব ঘরের ছেলে মেয়েরা তারা পড়াশোনার দরকার নেই, যাদের পয়সা আছে তারাই পড়বে। ক্রমাগতভাবে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়িয়ে দিয়েও তারা এদিকেই সম্ভবত হিমতে দিচ্ছে। এমবিবিতে ফি বৃদ্ধি কি হারে করেছে আপনারা অবশ্যই জানেন। তবুও আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে এনেছি, আপনারা ইচ্ছা করে নিতে পারেন। এমবিবি ইউনিভার্সিটির পাশাপাশি কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি এবং আমাদের পাশে আসাম ইউনিভার্সিটিতে কি ফি স্ট্রাকচার। আসাম ইউনিভার্সিটি, সেখানে তাদের গুরুদেব আছে, গুরুদেব তো টপকে গেছে আমাদের রাজ্যের বিজেপি দ্বারা। দেখুন, আপনারা এই কাগজটা নিয়ে যেতে পারেন আমার আজকে সাংবাদিক সম্মেলনের পর। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাস্টার ডিগ্রি করতে প্রতি সেমিস্টারে ত্রিপুরা আমাদের এমবিবি বিশ্ববিদ্যালয়ে তারা যে ফি ধার্য করেছে সেটা হলো 17,000 টাকা। 17,000 টাকা, যেটা একটা গরিব ঘরে ছেলে মেয়ে ভাবতেও পারে না প্রতি সেমিস্টারে। অর্থাৎ এক বছরে 17 into 2 34,000 টাকা। তাহলে আমাদের খুব জানতে ইচ্ছা করে, এটা কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয়, তাহলে কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটিতে কত? আমাদের এখানে 34,000, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বছরে লাগে 2,314 টাকা। 2023-এর লিস্ট এটা আমি নিয়ে এসেছি। এমএ করতে দিল্লি ইউনিভার্সিটিতে কত? দিল্লি ইউনিভার্সিটিতে এমএ করতে বছরে লাগছে 13,750 টাকা বছরে। আর আমাদের এখানে এমএ করতে বেশিরভাগ সাবজেক্টই লাগবে বছরে 34,000 টাকা, 34,000। আর বেশিরভাগ রাজ্যেই এটা হয় 13,000, কলকাতার ক্ষেত্রে সেটা 2,000। ক্যালকাটা ইউনিভার্সিটি এটা বিখ্যাত ইউনিভার্সিটি। পাশাপাশি আসামে তাদেরই সরকার রয়েছে, গুরুদেবকেও তারা হার মানিয়ে দিয়েছে। গুরুদেব এসে জিজ্ঞেস করবে তাদেরকে যে কিভাবে তোমরা আমার উপর চলে গেলে। এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনাদের আমি কাগজ দিয়ে দেব। আরেকটা কোর্স কথা অবশ্যই বলতে হয়, আমাদের এখানে এমকম, যেটা নাকি গোটা ভারতবর্ষ তথা গোটা দুনিয়া এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে এই দিনে যখন নাকি বিশ্ব বাণিজ্য তুঙ্গে, কমার্সের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, সেখানে এমএ বিশ্ববিদ্যালয়ে এমকম বলতে কোনো কোর্সই রাখা হয়নি। হয়তো এখানে রোজগারটা কম হবে এই জন্য, জানি না। এলএলবি একটা কোর্স, রাজ্যের অনেক ছাত্রছাত্রী পড়তে চাইছে, কিন্তু কোনো সরকারি এলএলবি কলেজ একটা খোলা হয়েছিল অনেকদিন আগে, অন্য একটা আর খোলা হয়নি। অথচ পাশাপাশি আমরা শুনতে পেয়েছি, দেখছিও কাগজে পত্রে, জিরানে একটা আইন কলেজ খুলেছে, সেখানে কোনো সাধারণ ঘরের ছেলে মেয়ে ভর্তি হওয়ার জন্য নেই। এরকম ফি স্ট্রাকচার লাখ লাখ টাকা দিতে হয়। এই গেল কম্পারেটিভ স্টাডি, আপনারা একটু নিয়ে যেতে পারেন। পাশাপাশি এবার আসছে বিদ্যাজ্যোতি। বিদ্যাজ্যোতিতেও ফিস বাড়িয়ে দিয়েছে অনেকটা, এবং বিদ্যাজ্যোতিতে যারা এবার মাধ্যমিক 12 পরীক্ষা দেবে তাদের ফিস প্রায় 3,000-এরও বেশি। এই বিদ্যাজ্যোতি স্কিম কথাটা শুনলেই বিজেপি নেতা, আধুনিক নেতা, ফুল নেতা, শিক্ষি নেতা একটু লাভ দিয়ে ওঠে, কারণ স্কিম করা যায় এবং সেই টাকাটা পকেটে ঢোকে, তাই স্কিম শুনে লাফিয়ে ওঠে। এরকম বিদ্যাজ্যোতি স্কিম, এখানেও শুধু পয়সার খেলা। সাধারণ নিম্নবিত্ত ঘরের মানুষ যারা প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য একটা সুখবর দিয়েছিল তখনকার সময়ে বিখ্যাত শিক্ষামন্ত্রী, এবং পাশাপাশি এটাকে তারা
23-এর নির্বাচনে একটা বিজ্ঞাপনী চমক হিসাবে পাবলিসিটি হিসেবে নিয়েছিল কি সাধারণ মানুষ করে ছেলে মেয়েরা এনসিইআরটি কোর্স অনুযায়ী ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করতে পারবে সিবিএসসির আন্ডারে এত কম পয়সা দিয়ে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা ছুটল সাধারণ গরিব ঘরে, নিম্নবিত্ত ঘরে, মধ্যবিত্ত ঘরে, যে কম পয়সায় আমার ছেলে মেয়েদের সিবিএসসি কোর্স করাবো। তারপর গিয়ে দেখলো সেখানে জুমলা আর জুমলা। সিবিএসসি তারা এনসিইআরটি কে ফলো করে। এনসিইআরটি রেশিও 20:1, মানে একটা ক্লাসে 20 জন ছাত্র থাকে, একজন শিক্ষক থাকে। এইখানে ছাত্রের কোনো অভাব নেই, অভাব শুধু শিক্ষকের। এনসিইআরটি কারিকুলাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়ার কথা বলেছে। আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে কিছুই হয় না, অনেক টাকা নেওয়া হয়। তারপরে যে জুমলাটা বিশাল বড় জুমলা করলো কিছুদিন আগে, আপনারা জেনেছেন যে মাধ্যমিক 12 পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়া যাবে না, স্পষ্ট বলে দিল সিবিএসসির এক অধিকর্তা। তারপর দৌড়ঝাঁপ লাগলো, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ডেপুটেশনে গেল, অন্যান্য সংগঠন থেকেও গেল, চাপে পড়ে শেষ পর্যন্ত কিছু একটা আদায় করলো তারা। কি সেটা? 2026 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়া যাবে বাংলা মাধ্যমে, এরপর থেকে কিন্তু আর দেওয়া যাবে না। তার মানে এক্ষুনি যারা বিদ্যাজ্যোতি স্কুলে বাংলা মাধ্যমে পড়ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে, করতেই হবে, আর নতুবা বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে চলে যেতে হবে। এটাই কি কথা ছিল? এই সাধারণ কোমলমতি অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রীদের সঙ্গে এত বড় জমলা একটু সারবাদ হল, তাদের মনে লাগলো না। এখন তারা কোথায় যাবে? হয় ইংরেজি মাধ্যম পড়ো, নতুবা চলে যাবে। এমবিবি ইউনিভার্সিটি গড়ে উঠেছিল 2015 সালে। এটা গড়ে ওঠার পেছনে কিন্তু একই কারণ। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাওয়ার পর সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করা যাচ্ছিল না। তখন এদিক দিয়ে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা যারা ইংরেজি মাধ্যমে এফোর্ড করতে পারে না, তখন ইংরেজি মাধ্যম স্কুলে তো ছিল, তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করতে পারছিল না, শুধু ইংরেজি মাধ্যমে পড়তে হলো। অনেক অভিভাবকদের চাপ আসলো, বিভিন্ন ছাত্র সংগঠন, তার মধ্যে আমাদের দলের ছাত্র সংগঠনও ছিল, চাপ দিতে থাকলো যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করাই যাচ্ছে না, ইংরেজি মাধ্যমে কিভাবে করবো। সেই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল এমবিবি বিশ্ববিদ্যালয়, সেখানে বাংলা মাধ্যমেও করা যাবে। কিন্তু কি হলো, সেখানে এমনভাবে ফিস বাড়িয়ে দিল, যেটা আমি এইমাত্রই বলেছি, যে সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারবে না, এত পয়সা দিয়ে পড়াশোনার যোগ্য তাদের নেই। এই যে আর ইংরেজি মাধ্যমে আমাদের যে বিজেপি নেতা নেত্রীরা আছেন, তাদের হয়তো সমস্যা হবে না, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাটা সম্ভব নয়। তারা ইংরেজিতে বিশারদতা, তাই হয়তো ইংরেজিটা তাদের বেশি পছন্দ। এই যখন ডিল, হয় টাকা দাও নতুবা কেটে করো, দিস ইজ দ্য ডিল অর মেসেজ অফ বিজেপি। তাহলে তারা যে এত টাকা টাকা করছে, এর পরিবর্তে তারা কি দিচ্ছে? উচ্চশিক্ষার কি অবস্থা, স্কুল শিক্ষার কি অবস্থা? আমি অ্যাট এ গ্ল্যান্স খুব কম সময়, মর্নিং শোজ দ্য ডে, একটু কম কয়েকটা পয়েন্ট মিলিয়ে আপনারা বুঝে যাবেন। উচ্চশিক্ষায় আমাদের রাজ্যে 25টি ডিগ্রি কলেজ আছে, এর মধ্যে 12টিতে কোনো প্রিন্সিপাল নেই, অধ্যাপক পর্যাপ্ত নেই, সেটা বলতে হয় না। অনেক কলেজ আছে যেখানে পিজিটি দিয়েই কলেজ চলছে, অনেক কলেজ আছে বসার জায়গা নেই। পরীক্ষার সময় যখন সব ছাত্রছাত্রী একসঙ্গে আসে পরীক্ষা দিতে, কলেজে জায়গা হয় না, একটা স্কুলে নিয়ে পরীক্ষা দেওয়াতে হয়। এরকম ঘটনা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় কিছুদিন আগে।
সরকারি হিসাব অনুযায়ী 1789টি পদ খালি রয়েছে। এই কয়েকদিন আগে মন্ত্রিসভা 14টি পোস্ট ক্রিয়েট করে ফলাফল প্রচার শুরু করল। এমবিবি বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলি সম্ভব করেছে। আর আমরা জানি বিজেপি আমলে পোস্ট ক্রিয়েট হয়, বিজ্ঞাপন হয়, তার অনেকদিন পরে ইন্টারভিউ হয়, কিন্তু চাকরি আর হয় না। টিএসআর এর পাস আউট হয়ে গেছে, এখন পর্যন্ত 2 বছর ধরে চাকরি হচ্ছে না। ফায়ারম্যান, ফায়ার সার্ভিসে 2 বছর হয়ে গেছে, চাকরি হচ্ছে না। এরকম প্রতিটা ডিপার্টমেন্ট বিজ্ঞাপন হয়, পোস্ট বের হয়, তারপর বড় জোর ইন্টারভিউ হয়, চাকরি আর হয় না। সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটির ছাত্রীদের যে ফি বৃদ্ধি করেছে সেটা 9 গুণ বেশি করেছে। এই পরিস্থিতিতে ভর্তির ফি বাড়ানোর জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ ঘরের ছেলে মেয়েদের উপর একটা বিশাল ধরা, এবং সম্ভবত বিজেপি এটাই চায়। আমাদের যে নিউ এডুকেশন পলিসি সেখানে মোটামুটি এটাই হিন্ট দিয়েছে যে হায়ার এডুকেশন শুড বি অনলি ফর দ্য রিচ পিপল, রিচ স্টুডেন্টস। আপনাদের এখানে একটা তথ্য অবশ্যই দিতে হয়। হায়ার এডুকেশনটা আমাদের দেশে আস্তে আস্তে সাধারণ ঘরের মানুষের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। বিশেষত এই রোজগার অর্থ, যে বয়সে হায়ার এডুকেশন সেই বয়সে আমার রোজগারের সময় হয়ে যায়। 70%-এর বেশি মানুষ ত্রিপুরা রাজ্যে বিপিএল পরিবার, তারা যে বয়সে রোজগারের সময় সেই বয়সে পড়াশোনা করা এমনিতেই তাদের কাছে একটা বাধ্যতা, তার মধ্যে এত টাকা দিয়ে পড়তেই পারবে না। আপনারা জানেন মাত্র 21% শিক্ষার্থী উচ্চ শিক্ষায় পা রাখে ভারতবর্ষে। মানে 100 জন ছাত্র ছাত্রী যদি ক্লাস 1-এ ভর্তি হয়, এটা একদম সরকারি রিপোর্ট, এখানে বলছে 100 জন ছাত্র ছাত্রী যদি প্রথম শ্রেণীতে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই 100-র মধ্যে মাত্র 21 জন 12 পাস করে কলেজে পা রাখে, বাকিরা এর মধ্যে হারিয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়। অনলি ডিউ টু পভার্টি, দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার ইন্ডিয়া। যে দারিদ্রতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব কথা বিজেপি শুনতেই চায় না, এটাই হলো আসল রিয়ালিটি। আরো কমিয়ে আনা হচ্ছে এরকম ফি বৃদ্ধির মাধ্যমে। স্কুল শিক্ষা, যেটা নিয়ে এত অহংকার করছে, বলছে কি ত্রিপুরার যে স্কুল শিক্ষা ব্যবস্থা এরকম মডেল, যেটা দেখতে নাকি অন্যান্য রাজ্য থেকে শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের অফিসাররা দৌড়ে আসছে যে ত্রিপুরা রাজ্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত কিভাবে হলো, মডেল শিক্ষা ব্যবস্থা। কিসের শিক্ষা ব্যবস্থা? কিছুদিন পরে বোধহয় আমেরিকা থেকে দৌড়ে আসবে। সেই শিক্ষা ব্যবস্থা কি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে? নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, একটা সরকারি রিপোর্ট, এখানে অনেক ফাঁক ফোকর থাকে, তারপরেও নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী 9ম-10ম শ্রেণীতে 30% ড্রপ আউট, 90। এই হলো শিক্ষা ব্যবস্থার বর্তমান ড্রপ আউট মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক স্কুলে খুব ঘটা করে বিজ্ঞান বিভাগ খোলা হয়, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা গিয়ে তা দরজা উদ্বোধন করেন, প্রচার করেন। অথচ বেশিরভাগ উচ্চ মাধ্যমিক স্কুলই বিজ্ঞান বিভাগ খুলে রেখেছে, বিজ্ঞান বিভাগের টিচার নেই, ফলে ছাত্র ভর্তি হয় না। প্রচুর স্কুল রয়েছে। এডিসি এলাকা আপনারা দেখেছেন কিছুদিন আগে, শিক্ষক শিক্ষিকার অভাবে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। একটা স্কুলে সেদিন ধলাই জেলা বাচ্চা ছেলেমেয়েরা 4-5-এ পড়ে, একজন শিক্ষকও নেই, একজন শিক্ষক আছে তাকেও বদলি করে ধরে গেছে। বাচ্চা ছেলেমেয়েরা 4-5-এ প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের শিক্ষক দাও। কি হাহাকার! এই হলো মডেল শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান কিরকম? যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা বুঝবেন। প্রশ্নের মান দেখলে মনে হবে যে এটা কি শিক্ষা না দেখে দেখে, আপনারা যে ছোটবেলায় দেখে দেখে লেখো, ঠিক সেরকম সিস্টেমে চলে এসেছে পুরোটা শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র বেশিরভাগ শুধু সিবিএসসি করে তারা ছুটছে, অথচ হাজার হাজার শিক্ষক পদ খালি, 10-12 হাজারেরও বেশি পদ।
সিবিএসসি করে তারা চলছে, সিবিএসসি করেছে। আমার অবাক লেগে যায়, অনেকের সঙ্গে কথা বলেছি যারা নাকি অন্ধভক্ত, গোবর খেলেই চলে, তাদের ভাত খেতে হয় না, এরকম অনেক শিক্ষিত মানুষও আছে, শিক্ষকতাও করে। তারা বলেন যে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে গন্ডা ছড়া উৎসাবাড়িতে বসে যে ছেলেমেয়েরা যে বইটা পড়ছে সেটাই নতুন দিল্লি, নিউ দিল্লির ছেলেমেয়েরাও পড়ছে, সারা ভারতবর্ষে পড়ছে। এটা কত বড় গর্বের বিষয়। আরে শেক্সপিয়ার তো লন্ডনে এখনে বসে বসে ড্রামা লিখতেন, সেটা আমরা এখানে আগরতলায় বসে পড়ছি না। হাস্যকর যুক্তি। সিবিএসসি করতেই হবে, সিবিএসসি করলেই ভালো হবে, এটা তাদেরকে কে যুক্তি দিল আমরা জানি না। কিন্তু এখানে আমার কাছে একটা লিস্ট আছে, আমি আপনাদের ধরিয়ে দেব। মাত্র 12টি রাজ্যে সিবিএসসি অ্যাকসেপ্ট করেছে, আর কোনো রাজ্য সিবিএসসি অ্যাকসেপ্ট করেনি। আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে রাজ্যগুলি অনেকটা এগিয়ে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তাছাড়া আমাদের উত্তর পূর্বাঞ্চলে মিজোরামও অনেকটা এগিয়ে, এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ, কেউই সিবিএসসি সিলেবাস অ্যাকসেপ্ট করেনি, এমনকি তারা নিউ এডুকেশন পলিসিও অ্যাকসেপ্ট করেনি। তাহলে কারা করেছে? আমি এখানে নামগুলি একটা করছি, পড়াটা জরুরি কেন সেটা আমি বলছি। করেছে আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, দিল্লি, গোয়া, হরিয়ানা, হিমাচল, বিহার, জম্মু, পাঞ্জাব এবং সবশেষ ত্রিপুরা। তারাই শুধু সিবিএসসি দিয়েছে, অন্য রাজ্যরা নেয়। এই যে নামগুলি বললাম, এদের মধ্যে কিন্তু বেশিরভাগই হিন্দি মাধ্যমে সিবিএসসি করে। সিবিএসসি নিয়ম হলো হিন্দি অথবা ইংরেজি। আমাদের এখানে পড়তে হলে ইংরেজিটাই পড়তে হবে, কিন্তু তাদের ভাষাটাই হিন্দি, তারা হিন্দি মাধ্যমে পড়েন, কোনো সমস্যা হয় না। আমাদের এখানে প্রশ্ন বাংলাতে হবে না, ইংরেজিতে হবে, একটা সমস্যা দেখেছিল এই কারণে। তাহলে সিবিএসসি যেহেতু 2026 থেকে আর বাংলাতে প্রশ্ন করবে না, হয়তো ছাত্রছাত্রীদের কথা ভেবে এটা রাজি হয়েছে। Otherwise, I've seen, I've gone through the website of CBSE. If you apply for CBSE affiliation, তো ধরুন আপনি একটা স্কুল খুলবেন, CBSE affiliation চাইবেন, সেখানে মিডিয়ামে দুটাই অপশন আছে, আপনারা ওয়েবসাইটে খুলে দেখবেন, ইংলিশ, হিন্দি, এছাড়া কোনো অপশনই নেই। আমরা জানি না রাজ্য সরকার কোনটাতে ডাক দিয়েছিল তখন, নাকি ব্র্যাকেটে লিখে দিয়েছিল বেঙ্গলি, আমরা কিছু জানি না। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকার ইংলিশ বা হিন্দির মধ্যে কিছু একটা ডাক দিয়েছিল, অথবা দেয়নি না, নতুবা কেন বাংলা মাধ্যমে প্রশ্ন করা নিয়ে এত সমস্যা হলো। এবং যদি আমার শিক্ষক হিসেবে আমি আটকে উঠি অনেক সময়, যদি কিছুদিন আগে এই ঝড়ঝাপটাটা, এই আন্দোলনটা না হতো বিভিন্ন সংগঠন থেকে, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ সবাই, তাহলে পরীক্ষা হলে গিয়ে ছাত্রছাত্রীরা দেখতো কোশ্চেন ইংলিশে, পরে গেছে বাংলাতে 73টি বাংলা মাধ্যম স্কুল বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পরে গেছে বাংলাতে হাতে প্রশ্ন পেত সব ইংরেজি। এই হলো মোটামুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার পদ্মমুক্ত। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আরেকটা রহস্য রয়ে গেছে, যেটা আজকে আমরা বলতে চাই। সেটা হলো বিদ্যাজ্যোতির যে বইপত্রগুলো ক্লাস 8 পর্যন্ত আপনারা জানেন বিনামূল্যে বই দেওয়া হয়, 9 থেকে 12 পর্যন্ত টেক্সট বইগুলি কিন্তু কিনে নিতে হয়। কে বিক্রি করে? স্কুল থেকে তারা কিনে, অর্থাৎ এসসিআরটি বিক্রি করে। এনসিআরটি বইগুলি এসসিআরটি বাংলা মাধ্যমে ট্রান্সলেশন করে নিয়েছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশটাই কিনে নেয়, যারা বাংলা মাধ্যমে পড়ে এসসিআরটির কাছ থেকে বাংলা মাধ্যমে বইগুলি কিনে নেয়। এবং এই কেনার জন্য অতিরিক্ত 80 টাকা, 100 টাকা, 110 টাকা করে ভাড়া দিতে হয়। মানে তারা নিজেরা গিয়ে যে আনবে, এইটা ভাড়াও স্কুলকে মিটিয়ে দিতে হয়েছে। মানুষের নামিচ্ছা আছে দিনের পরিবর্তে মানুষ দুবেলা দুটো খেতে পারছে না, কাজ নেই, লাগামহীন ভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিটা জিনিসের দাম, পেট্রোল, ডিজেল, গ্যাস থেকে শুরু করে শাক সবজির চাল, জীবনদায়ী ওষুধ, সাধারণ ওষুধ, সবকিছুর দাম লাগামহীন ভাবে বাড়ছে, কোনো ভ্রুক্ষেপ নেই।
কেন্দ্রীয় সরকারের তারা আত্মপ্রচারে আত্মবদ্ধ, তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওনাদেরই ভাব শিষ্য, বিচ্ছন্দের ভাব শিষ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার, আমাদের রাজ্যের দুরবস্থা সম্পর্কে নির্বিকার। সুশাসনের সুশাসকরা তাদের দৌলতে, আমি সবিস্তারে সব বিষয় উল্লেখ করতে চাই না যেহেতু সময়ের স্বল্পতা আছে, দুটো বিষয় শুধু উল্লেখ করবো। তাদের দৌলতে যেখানে কিছুদিন পূর্বে বাজেট অধিবেশন হয়ে গেল, বাজেট অধিবেশনে পরিষ্কার করা হয়েছিল আমরা নতুন কর বিল বাজেট আমরা উপস্থাপনা করলাম। পৌর নিগম তাদের বাজেট অধিবেশনে তারা বলেছিল যে ত্রিপল ইঞ্জিনের ত্রিপুরা, ত্রিপল ইঞ্জিনের পৌর নিগম আমরা করহীন বাজেট করলাম। সম্প্রতি কি দেখলাম আমরা? এক তুগলকি ফরম্যাট। ভাবা যায় রাজ্যের মানুষকে ঘুরে রেখে সেখানে বলা যায় অনেকটা পেছনের দরজা, কোন নিয়ম নীতির পর্দা না করে বিদ্যুৎ মাসুল একটা মারাত্মক ভাবে বাড়িয়ে দিয়েছে। এমনিতে আমাদের রাজ্যে বিদ্যুতের অবস্থা শোচনীয়। বিদ্যুৎ দীর্ঘদিন পর গত বেশ কয়েক বছর যাবৎ আমরা বিদ্যুতের সারপ্লাস পাচ্ছি। আমাদের রাজ্যে বিদ্যুৎ বহিরাজ্যে যাচ্ছে, দিতে পারছি না। বাংলাদেশে বিক্রি করা হচ্ছে, সেখানে লোডশেডিং মুক্ত হয়ে গিয়েছিল সেখানে আজকে অবস্থা কি বলা নেই, কোয়া নেই, যখন খুশি তখন পাওয়ার কাট হয়ে যাচ্ছে। নূতন শব্দ 18 ইংরেজির আগে আমরা এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। 18 ইংরেজির পর সেই শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এবং ইদানিং নতুন যে কলিতকর্মা বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রীর সুবাদে ওনার দৌলতে আমরা এই পাওয়ার কাটের সাথে আরো বিশদভাবে পরিচিত হচ্ছি। রাজ্যের অঞ্চল আছে যেখানে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না, জল নেই, অসহনীয় অবস্থা। মানুষ বাধ্য হয়ে বিদ্যুৎ নিগমের অফিস ভাঙচুর করছে, সেখানে রাস্তা বিক্ষোভ করছে, রাস্তার উপর মতো আন্দোলন করছে, এগুলি করছে পাওয়ারের কি অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ মাসুল যেভাবে বাড়ানো হয়েছে, এমনিতে আমি কম্পেয়ার সারা দেশের অন্য রাজ্যগুলির সাথে তুলনা করতে চাই না, একটা ছোট্ট কম্পেয়ার করতে চাই। কলকাতা মহানগর, কলকাতার চাইতে আমাদের এখানে যে বিদ্যুতের যে মিটার চার্জ এটা অনেক বেশি। আমাদের এখানে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মিটার চার্জ হচ্ছে 5 টাকা 8 পয়সা। 51 থেকে 150 পর্যন্ত 6 টাকা 40 পয়সা। 151 থেকে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 59 পয়সা। 301 থেকে তার উপরে 7 টাকা 70 পয়সা। কমার্শিয়াল ক্ষেত্রে সেখানে 6 টাকা 23 পয়সা থেকে শুরু করে 8 টাকা 6 পয়সা। এই হারে আমাদের মাসুল গুনতে হবে। তারপর এরপরে বিদ্যুৎ সংযোগ রক্ষা করাটা সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে অসহনীয় হয়ে উঠেছে। বলা হচ্ছে সাফাই গেছে এই যে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বলা নেই 5% থেকে 7% বৃদ্ধি করে দিয়েছে। সেই জায়গায় বলা হচ্ছে আমরা বিদ্যুতের মাসুল 18 সালের পর আর বাড়াইনি, কোনোভাবে বাড়াইনি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 5% ডিউটি চার্জ যেটা 18 সালের পর বাড়ানো হয়েছে, যাদের আগে মাসিক বিদ্যুতের রেন্ট দিতে হতো 1000 টাকা 1200 টাকা, তাদের 2500 2000 টাকা রেন্ট দিতে হচ্ছে। এটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে? কে বাড়িয়েছে? কেন বাড়িয়েছে? কোন কৈফিয়ত আছে? কোন কৈফিয়ত? সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম লাভে চলছে, সকলেই জানেন এটা লাভে চলছে, লাভজনক সংস্থা আছে। আজকে 800 থেকে 1000 কোটি টাকা নাকি দেনার দায়ী আছে। সেখানে এই অবস্থা হলো কে দায়ী?
বৃদ্ধি, এই সমস্ত গল্প শোনানো হচ্ছে। আসল হচ্ছে অব্যবস্থা, সেখানে সঠিক পরিচালনার অভাব আর লুটপাট, এর ফলে এটা হয়েছে। নতুবা তো এটা হওয়ার কথা নয়। সেখানে বলা হচ্ছে বকেয়া পড়ে আছে কোথায়? সাধারণ গ্রাহক যারা, তাদের 1-2 মাস যদি বকেয়া জমে যায় লাইন কেটে দেয়। কিন্তু বকেয়াটা কোথায়? আমাদের কাছে যতটা খবর, সেই খবর হচ্ছে সরকারি দপ্তরগুলিতে, বেসরকারি বড় বড় সংস্থার দপ্তরগুলিতে কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে, যেগুলি আদায়ের কোনো ব্যবস্থা নেই। এগুলো যদি আদায় হতো, বিদ্যুৎ নিগম যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতো, তাতে আমাদের বিশ্বাস ভাড়া, বিদ্যুতের মাসুল বৃদ্ধির কোন রকম প্রশ্ন ছিল না, প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে। অথচ কখন, কোন সময়ে? যখন আমি তো বললাম, শুরুতেই বলেছিলাম, সারা দেশের মানুষের দাবি আমাদের শিক্ষার নাম নেন না, বরং তার দিকে কথায় কথা সুদীপ রায় ভ্রমণের নাম আমার বেশি শোনা যায়। সুদীপ রায় ভ্রমণের চিন্তা ওনার ঘুম আসে না, অথচ শিক্ষার মান এখানে নেমেছে, এই চিন্তা তার নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটির এই ফি হাই, বিদ্যাজ্যোতির ফি হাই, নো কমেন্ট। ট্যাক্স বৃদ্ধি হয়েছে, কোনো কমেন্ট নেই। আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন বলবেন ট্যাক্স বৃদ্ধি নেই। তাই একটা আপিল দিয়ে তোমাদের কাছে আবেদন, আমাদের রাজ্যের ছাত্র যুবদের কাছে আবেদন করে আমার এই কথা বলা শেষ করব। আবেদন একটা কবিতার মধ্য দিয়ে, যে কবিতাটা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় পেয়েছো, আজিজের কবিতা, অত্যন্ত ভাইরাল। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा, सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, अपने हस्ती का तुमको सबूत जरूर दिया जाएगा। ये जंग आखिरी सांस तक लड़ा जाएगा। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। ये भी याद रखा जाएगा किस किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की, किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की। ये भी याद रखा जाएगा किस तरह से हमने वतन को जोड़ने की ख्वाहिशें की। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। थैंक यू। এখন আমাদের দলের সিনিয়র স্পোর্টস পারসন যে কর বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। সাংবাদিক বন্ধুরা, একটা ভালো সময় আপনারা এখানে অতিক্রান্ত করেছেন। আমাদের প্রদেশের পক্ষ থেকে এডুকেশন সিস্টেম নিয়ে প্রধানত পাঠ্যাচার্য মহাশয় উনি বলেছেন যে আমি আপনাদের মূল্যবান সময় অনেকটা সময় নিয়ে নিয়েছি। দুটো বিষয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে কথা নেই বার্তা নেই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক বোন ও ভাইদের দলের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে মূল 3টি ইস্যু। আপনারা জানেন, কিছুদিন আগে, গত পরশুদিন রাতে আধারে হায়নাদের মতো সাধারণ মানুষের উপর আক্রমণ সানিয়ে এনেছে জুমলা সরকার বলে পরিচিত রাজ্যের বিজেপি সরকার। তারা সম্পদ কর এবং বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, যথাক্রমে 11% এবং 7% হারে। এই ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা এও দেখেছি এমবিপি ইউনিভার্সিটিতে বিদ্যাজ্যোতি প্রকল্পে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায়
বাড়িয়ে দেওয়া হচ্ছে, সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের নাগালের বাইরে চলে যাচ্ছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা, they can't afford it। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। ব্রিটিশ সরকার যে জিজিয়া কর চালু করেছিল, সেই জিজিয়া কর চালুর আগেও তারা ঢোল পিটিয়ে জানিয়ে দিত, কিন্তু আমরা দেখলাম বিজেপি সরকার কোন রকম আগাম নোটিশ না দিয়ে, বিজ্ঞাপন না দিয়ে, কোন ধরনের জনগণের মতামত না নিয়ে হঠাৎ করে রাতের আধারে সম্পদ কর, বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সিনিয়র স্পোক্স পার্সন শ্রদ্ধেয় প্রবীর চক্রবর্তী মহোদয় আপনাদের বিশদভাবে অবগত করবেন। আমি সাম্প্রতিক সময়ে যে শিক্ষাঙ্গনে প্রচন্ডভাবে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে পড়াশোনা গরিবের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত করছি এবং বিশেষ করে রাজ্যের ছাত্র এবং যুবদের এই সমস্যাটার প্রতি তাদেরকে সজাগ হতে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এ বিষয়ে আমি কিছু বলার বললাম, শুরুতে বলেছিলাম সারা দেশের মানুষের দাবি আমাদের হাতে জুনিয়া, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার যুবক যুবতী, ছোট মাঝারি ব্যবসায়ী, সব অংশের মানুষ আজকে বলা যায় অর্থনৈতিক ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। সংসার চালাতে পারছে না, দূরে পুনরাবৃত্তি করতে পারছে না, এর ভয়ঙ্কর অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মরার উপর খারাপটা বিদ্যুতের বাসন। শুধু বিদ্যুতের বাসন কিন্তু এই শারদ মৌসুমে আমরা আরেকটা লক্ষ্য করছি, করহীন বাজেট বলেছিল পৌরনিগম। সেই পৌরনিগম আপনারা জানেন একটা সময় আজ থেকে কয়েক বছর আগে সেখানে কংগ্রেস শাসিত পৌরসভা পৌর পরিষদ ছিল। সেই পৌর পরিষদের 5 বছরে 1 টাকাও কর বৃদ্ধি করে, কোন রকম কর বৃদ্ধি করে। তার পরবর্তী সময়ে দীর্ঘ শাসন ব্যবস্থা চলছিল, সেই সময় যে সম্পদ কর বৃদ্ধি করতে একটা নিয়ম ছিল, সে হচ্ছিল সেলফ ডিক্লারেশনের মাধ্যমে। অর্থাৎ যারা ঘর বাড়ির মালিক তারা নিজেরা ডিক্লেয়ার করে তাদের দপ্তরে কি পরিমাণ জায়গাতে কি পরিমাণ সম্পদ আছে সেই সম্পদের হিসাব দেবে, এরপর পৌর পরিষদ কর আরোপ করবে। সেভাবে কর দিতে অভ্যস্ত ছিল। হঠাৎ করে বলা নেই, পানি কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এই সমস্ত কিছু জানা নেই। সেখানে বলা হচ্ছে যে নতুন করে কর দিতে হবে, সেখানে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, কর বাড়ানো হয়েছে। কোথায় কিভাবে কারা অ্যাসেসমেন্ট করলো কোনো কিছুর উল্লেখ নেই। কিভাবে এটা হয়েছে সম্পূর্ণ মানুষকে অন্ধকারে রেখে সে কর দেওয়া হয়েছে। এবং এটা বলা যায় যে একটা অবিবেচকের মতো দুর্নীতি ফরমান জারি করেছে। অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে নোটিশ দিয়ে বাড়ি বাড়ি নোটিশ বানিয়ে করা হচ্ছে। 5ই অক্টোবরের মধ্যে এই কর পরিশোধ করতে হবে, নতুবা পেনাল হবে। এটা কি ধরনের কথা? 1923-24 অর্থ বছরে সকলেই জানে অর্থ বছরের শেষ হচ্ছে 31শে মার্চ 2024। 31শে মার্চ 2024 পর্যন্ত কর দেওয়ার সুযোগ আছে, পূর্ণ রেটে কর দেওয়ার সুযোগ আছে। সেখানে সমস্ত কিছু তোয়াক্কা না করে সেখানে কর বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা এই দুটো ক্ষেত্রে বিনীতভাবে আমরা যেটা বলতে চাই যে অবিলম্বে জনগণের কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে এই দুটো কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বড় কর এবং বিদ্যুৎ কর, বিদ্যুতের মাসুল যেটা বাড়িয়েছে সেই মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে আমরা কংগ্রেস চুপ করে আমরা বসে থাকবো। দলগতভাবে আমরা রাস্তায় নেমে
দীর্ঘ সময় ধরে করেছি শিক্ষাক্ষেত্রে 9 বার কর বৃদ্ধি করেছি। শিক্ষাক্ষেত্রে সরকারের যে ঘাটতি, এই ঘাটতি ছাত্র অভিভাবকদের কাছ থেকে মেটানোর চেষ্টা করছে। সেখানে ওই সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে আপনারা প্রচার মাধ্যমের সহযোগিতা চাই, প্রচার মাধ্যম আমাদেরকে সহযোগিতা করুন। জনমত তৈরিতে এই কর বৃদ্ধির যে তুগলুকি ফরমান, সেই ফরমানের বিরুদ্ধে জনমত তৈরিতে প্রচার মাধ্যমে এগিয়ে আসুন। আমরা কংগ্রেস, আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করবো, তীব্র আন্দোলন করে আমরা বাধ্য হবো। নমস্কার। ভাড়া দিতে হয়, মানে তারা নিজেরা গিয়ে যে আনবে এইটা ভাড়াও স্কুলকে মিটিয়ে দিতে হয় ছাত্রদের তরফে। ভালো কথা। এইগুলি এনসিইআরটি থেকে এসসিইআরটিতে বাংলাতে অনুবাদ করেছে শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশনে গিয়ে, মানে ফ্রি। তাহলে এই বইগুলোর দাম সিবিএসই ক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়ামের বইটার দাম হয় 210 টাকা, বাংলা মিডিয়ামেও 210 টাকা এটার দাম। এবং এটা খুব ফলো করে আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন সিবিএসই ট্যাক্সের যে দাম আমরা এটা আমি রাখবো, তুই বেশি রাখবো, মনে হচ্ছে দয়া করছেন। আসলে ব্যাপারটা আসলে কিন্তু অনেক পুস্তক ব্যবসায়ী যারা পাবলিশিং এর যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলে আমি বা আমরা দেখেছি, সত্য মিথ্যা জানি না, ওরা বলেছে যে বইটা যদি অনুবাদ হয়ে যায় তারপরে এই বইটা করতে 40 থেকে 50 টাকা বেশি খরচ হবে। 200 টাকা যদি রাখে বইটার দাম, আর খরচ যদি 40-50 টাকা হয়, যদি হয়, তাহলে 150 টাকা একটা বইয়ের দাম। এই লাভের টাকাটা কোথায়? রাজ্যে ছাত্রছাত্রীদের উপকারে লাগানো হয়, তহবিলে লাগানো হয়, আমরা জানি। তাহলে এই সমস্ত সিস্টেমের ফলে টোটাল করাপশন ইন এডুকেশন, টোটাল মেসেজ ইজ আইদার ইউ গিভ মানি and continue study, if you don't have money you just leave, যাও। কি করবে গিয়ে? ত্রিপুরায় কোনো চাকরি কাজ আছে? কিছুই নেই। এক আছে সুইগি জোম্যাটো, সেখানে যাবে। আর নতুবা নেশা বাণিজ্যে তাদের হয় কাজ করবে, কিছু পয়সা রোজগার করবে। আজকে এই পত্রিকায় দেখলাম একটা স্কুলে 2টা ছাত্রকে ধরেছে পুলিশ, তারা কি করছে? নেশা টাইপের বিক্রি করছে। আরে ওদের ধরে কি হবে? ওদের হাতে কিভাবে আসলো সেটা দেখো। স্কুলে পড়ে ছাত্রছাত্রী, তারা কি এটা কোন জায়গা থেকে গিয়ে এনেছে? তাদেরকে যে ধরেছো, শাস্তি দিয়েছো, শাস্তিটা তো তোমরা আমাদের দিয়েছো, সমাজকে দিয়েছো। এই কোমলমতি ছাত্রছাত্রীর প্রত্যেকে কি পাবে? তাহলে টোটাল এই সিস্টেমের ফলে কি হয়ে যাচ্ছে? সৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে বেকারত্ব। আমি আমার কথা এই বেকারত্ব টপিকটা দিয়ে, টপিক বলতে খুব স্পন্টেনিয়াসলি এই টপিকটা এসে গেল। এই করাপ্টেড এডুকেশন আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটাকে আরো অ্যাকিউট করে দিচ্ছে। কিরকম অ্যাকিউট? সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই, তারা তাদের রিপোর্টে বলেছে উত্তর পূর্বাঞ্চলে বেকারত্বে ত্রিপুরা 1 নম্বর স্থানে আছে। সরকারি সংস্থা, এটা কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের সংস্থা। সিএমআই বলেছে উত্তর পূর্বাঞ্চলে 1 নম্বরে বেকারত্বে। Overall, the unemployment rate in Tripura is 14.3% according to the March 2023 CMI survey. BJP ruled India leads the world in terms of unemployment. পৃথিবীতে এগিয়ে ভারতবর্ষ বেকার, আর কোনো কিছুতে এগিয়ে থাকুক না, বেকারত্বে এগিয়ে আছে, জনসংখ্যায় এগিয়ে আছে, আর পলিউশনে আপনারা দেখেছেন নিশ্চয়ই, পলিউশনে সবচেয়ে 1 নম্বরে আছে ভারতবর্ষ, সবচেয়ে পলিউটেড দেশ। যতই G20-তে সবকিছু ঢেকে ডাকে, গরিবদের ঢেকে দিয়ে G20 করুক না কেন, বড় বড় কাপড় টাঙিয়ে গরিবের বস্তি ঢেকে দিয়ে, কিন্তু আপনারা 6 এবং 7 সেপ্টেম্বরে আজকাল ঘরে বসে সব পত্রিকা দেখা যায়, লোকাল পত্রিকা, ন্যাশনাল নিউজ পেপার, ইন্টারন্যাশনাল নিউজ পেপার। আমি আবারও বলছি, 6 এবং 7 আগস্টে ওয়াশিংটন পোস্ট, জাপান টাইমস, লন্ডন টাইমস, মানে G20 সময় সারা পৃথিবীতে
ভারতের কি প্রশংসা চলছিল না ভারতকে নিয়ে হাসাহাসি উপহাস চলছিল, সেখানে দেখে নিতে পারবে। সেখানকার বিদেশের বেশিরভাগ পত্রিকাতে প্রথম পেজ বা G20 নিয়ে একমাত্র নিউজে একটাই ছবি উঠেছিল যে বস্তির পর বস্তি সবুজ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যাতে দারিদ্রতাটা না দেখা যায়। এর চেয়ে লজ্জার বেশি আর কিছু হতে পারে না। সেই বেকারত্বের জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন আমি আমাদের রাজ্যের ছাত্র এবং যুবদের বিশেষ করে আবেদন রাখছি তাদের কাছে, আমাদের মতো রাজ্যে যেখানে 70% দারিদ্র সীমার নিচে বাস করছে, সেখানে ফ্রি এডুকেশনের দাবিতে তোমরা লড়াই করো, আমরা তোমাদের সাথে আছি। তোমরা ভুলে যাও না যে এটা তোমাদের অধিকার, তোমরা কারো কাছে ভিক্ষা চাইছো না। রাইট টু এডুকেশন ইজ আওয়ার রাইট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, যদিও কনস্টিটিউশনটা তার পাল্টে দিতে চাইছে। আপনারা জানেন উচ্চ শিক্ষায় বন্ধ করে দিয়েছে ভর্তি, গরিব ভর্তি হতে পারবে না। স্কুল শিক্ষাটা ফ্রি রেখেছে, কিন্তু সেখানেও উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দিচ্ছে, ডারউইনের তত্ত্ব বাদ দিয়ে দিচ্ছে। মানে একদম ফ্যানাটিক ধর্মোন্মাদ সৃষ্টি করতে চাইছে পৃথিবী। যারা নাকি বিজ্ঞানের কিছু জানবে না, ডারউইনের তত্ত্ব জানবে না, জানবে না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা লড়াই করবে তারাই বেঁচে থাকবে, এটা তাদের বুঝতে দেবে না। এই জন্য চ্যাপ্টারটাই তারা করে দিয়েছে। তারা বলবে ভগবান যাকে বলে সেই বাঁচে, এই কথাটা বলার জন্য হয়তো ডারউইনের চ্যাপ্টারটাই তুলে দিয়েছে। তাই এই অধিকারের জন্য ঝাঁপাও ছাত্র যুবকদের বলছি, আমরা তোমাদের পাশে আছি। অধিকার আদায়ে সারা ভারতবর্ষে আজ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত যুবকদের আইকন হয়ে গেছে। আমাদের রাজ্যে একমাত্র জননেতা সুদীপ্রায় বর্মন, আনবেদালা জননেতা তাকেই বলে যাকে নাকি দলমতের বিশেষে সবাই প্রোগ্রাম করতে বাধ্য করে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব আছেন, একবারও শিক্ষার নাম নেন না, বরং তার মুখে কথায় কথা সুদীপ্রায় বর্মনের নাম আমার বেশি শোনা যায়। সুদীপ্রায় বর্মনের চিন্তায় ওনার ঘুম আসে না, অথচ শিক্ষার মান এখানে নেমেছে, এই চিন্তা তার নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটির এই ফি হাই কবি জীবনানন্দের যে লাইনটা অদ্ভুত, আধারে নেমে এসেছে এই পৃথিবীতে, সেটাই যেন বারবার আমাদের মনে করাচ্ছে এই বিজেপি সরকার রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যেভাবে এমবিবি ইউনিভার্সিটি, বিদ্যাজ্যোতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ফিস বাড়িয়ে চলেছে, তাতে মনে হচ্ছে তাদের একটাই মেসেজ, হয় পড়াশোনা দাও, করতে হলে টাকা পয়সা দাও, নতুবা কেটে পড়ো। অর্থাৎ গরিব ঘরের ছেলে মেয়েরা তারা পড়াশোনার দরকার নেই, যাদের পয়সা আছে তারাই পড়বে। ক্রমাগতভাবে ইংরেজি মাধ্যম স্কুলে সংখ্যা বাড়িয়ে দিয়েও তারা এদিকেই সম্ভবত হিংসে দিচ্ছে। এমবিবিতে ফি বৃদ্ধি কি হারে করেছে আপনারা অবশ্যই জানেন। তবুও আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে এনেছি, আপনারা ইচ্ছা করে নিতে পারেন। এমবিবি ইউনিভার্সিটির পাশাপাশি কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি এবং আমাদের পাশে আসাম ইউনিভার্সিটি, কি ফি স্ট্রাকচার। আসাম ইউনিভার্সিটি, সেখানে তাদের গুরুদেব আছে, গুরুদেবকে টপকে গেছে আমাদের রাজ্যের বিজেপি তারা। দেখুন, আপনারা এই কাগজটা নিয়ে যেতে পারেন আমার আজকে সাংবাদিক সম্মেলনের পর। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাস্টার ডিগ্রি করতে প্রতি সেমিস্টারে ত্রিপুরা আমাদের এমবিবি বিশ্ববিদ্যালয়ে তারা যে ফি ধার্য করেছে সেটা হলো 17,000 টাকা। 17,000 টাকা, যেটা একটা গরিব ঘরে ছেলে মেয়ে ভাবতেও পারে না প্রতি সেমিস্টারে। অর্থাৎ এক বছরে 17 into 2 34,000 টাকা। তাহলে আমাদের খুব জানতে ইচ্ছা করে, এটা কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয়, তাহলে কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটিতে কত? আমাদের এখানে 34,000, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বছরে লাগে 2,314 টাকা। 2023-এর লিস্ট, এটা আমি নিয়ে এসেছি এমএ করতে। দিল্লি ইউনিভার্সিটিতে কত?
দিল্লি ইউনিভার্সিটিতে এমএ করতে বছরে লাগছে 13,750 টাকা বছরে। আর আমাদের এখানে এমএ করতে বেশিরভাগ সাবজেক্টই লাগবে বছরে 34,000 টাকা, 34,000। আর বেশিরভাগ রাজ্যে এটা হয় 13,000, কলকাতার ক্ষেত্রে সেটা 2,000। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি। পাশাপাশি আসামে তাদেরই সরকার রয়েছে, গুরুদেবকেও তারা হার মানিয়ে দিয়েছে। গুরুদেব এসে জিজ্ঞেস করবে তাদেরকে যে কিভাবে তোমরা আমার উপর চলে গেলে। এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনাদের আমি কাগজ দিয়ে দেব। আরেকটা কোর্স কথা অবশ্যই বলতে হয়, আমাদের এখানে এমকম, যেটা নাকি গোটা ভারতবর্ষ তথা গোটা দুনিয়া এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে এই দিনে যখন নাকি বিশ্ব বাণিজ্য তুঙ্গে, কমার্সের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, সেখানে এমএ বিশ্ববিদ্যালয়ে এমকম বলতে কোনো কোর্সই রাখা হয়নি। হয়তো এখানে রোজগারটা কম হবে এই জন্য, জানি না। এলএলবি একটা কোর্স, রাজ্যের অনেক ছাত্রছাত্রী পড়তে চাইছে, কিন্তু কোনো সরকারি এলএলবি কলেজ একটা খোলা হয়েছিল অনেকদিন আগে, অন্য একটা আর খোলা হয়নি। অথচ পাশাপাশি আমরা শুনতে পেয়েছি, দেখছি ও কাগজে পত্রে, জিরানে একটা আইন কলেজ খুলেছে, সেখানে কোনো সাধারণ ঘরের ছেলে মেয়ে ভর্তি হওয়ার জন্য নেই। এরকম ফিস স্ট্রাকচার লাখ লাখ টাকা দিতে হয়। এই গেল কম্পারেটিভ স্টাডি, আপনারা একটু নিয়ে যেতে পারেন। পাশাপাশি এবার আসছে বিদ্যাজ্যোতি। বিদ্যাজ্যোতিতেও ফিস বাড়িয়ে দিয়েছে অনেকটা, এবং বিদ্যাজ্যোতিতে যারা এবার মাধ্যমিক 12 পরীক্ষা দেবে তাদের ফিস প্রায় 3,000-এরও বেশি। এই বিদ্যাজ্যোতি স্কিম নিয়ে, স্কিম কথাটা শুনলেই বিজেপি নেতা, আদুলি নেতা, ফুল নেতা, শিক্ষি নেতা একটু লাভ দিয়ে ওঠে, কারণ স্কিম করা যায় এবং সেই টাকাটা পকেটে ঢোকে, তাই স্কিম শুনে লাফিয়ে ওঠে। এরকম বিদ্যাজ্যোতি স্কিম, এখানেও শুধু পয়সার খেলা। সাধারণ নিম্নবিত্ত ঘরের মানুষ যারা প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য একটা সুখবর দিয়েছিল তখনকার সময়ে বিখ্যাত শিক্ষামন্ত্রী, এবং পাশাপাশি এটাকে তারা 23-এর নির্বাচনে একটা বিজ্ঞাপনী চমক হিসেবে, পাবলিসিটি হিসেবে নিয়েছিল। কি সাধারণ মানুষ করে ছেলে মেয়েরা এনসিইআরটি কোর্স অনুযায়ী ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করতে পারবে সিবিএসসির আন্ডারে, এত কম পয়সা দিয়ে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা ছুটল সাধারণ গরিব ঘরে, নিম্নবিত্ত ঘরে, মধ্যবিত্ত ঘরে, যে কম পয়সায় আমার ছেলে মেয়েদের সিবিএসসি কোর্স করাবো। তারপর গিয়ে দেখলো সেখানে জুমলা আর জুমলা। সিবিএসসি তারা এনসিইআরটি কে ফলো করে। এনসিইআরটি রেশিও 20:1, মানে একটা ক্লাসে 20 জন ছাত্র থাকে, একজন শিক্ষক থাকে। এইখানে ছাত্রের কোনো অভাব নেই, অভাব শুধু শিক্ষকের। এনসিইআরটি কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়ার কথা বলেছে। আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে কিছুই হয় না, অনেক টাকা নেওয়া হয়। তারপরে যে জুমলাটা, বিশাল বড় জুমলা করলো কিছুদিন আগে, আপনারা জেনেছেন যে মাধ্যমিক 12 পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়া যাবে না, স্পষ্ট করে দিল সিবিএসসির একীকরণ। তারপর দৌড়ঝাঁপ লাগলো, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ডেপুটেশনে গেল, অন্যান্য সংগঠন থেকেও গেল, চাপে পড়ে শেষ পর্যন্ত কিছু একটা আদায় করলো তারা। কি সেটা? 2026 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়া যাবে বাংলা মাধ্যমে, এরপর থেকে কিন্তু আর দেওয়া যাবে না। তার মানে এক্ষুনি যারা বিদ্যাজ্যোতি স্কুলে বাংলা মাধ্যমে পড়ছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে, করতেই হবে, আর নতুবা বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে চলে যেতে হবে। এটাই কি কথা ছিল?
এই সাধারণ কোমলমতি অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রীদের সঙ্গে এত বড় জমলা একটু সারবার হলো, তাদের মনে লাগলো না। এখন তারা কোথায় যাবে? হয় ইংরেজি মাধ্যম পড়ো, নতুবা চলে যাবে। এমবিবি ইউনিভার্সিটি গড়ে উঠেছিল 2015 সালে। এটা গড়ে ওঠার পেছনে কিন্তু একই কারণ। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাওয়ার পর সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করা যাচ্ছিল না। তখন এদিক দিয়ে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা যারা ইংরেজি মাধ্যমে এফোর্ড করতে পারে না, তখন ইংরেজি মাধ্যম স্কুলে তো ছিল না, তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করতে পারছিল না, শুধু ইংরেজি মাধ্যমে করতে হলো। অনেক অভিভাবকদের চাপ আসলো, বিভিন্ন ছাত্র সংগঠন, তার মধ্যে আমাদের দলের ছাত্র সংগঠনও ছিল, চাপ দিতে থাকলো যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করাই যাচ্ছে না, ইংরেজি মাধ্যমে কিভাবে করবো। সেই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল এমবিবি বিশ্ববিদ্যালয়, সেখানে বাংলা মাধ্যমেও করা যাবে। কিন্তু কি হলো, সেখানে এমনভাবে ফিস বাড়িয়ে দিল, যেটা আমি এইমাত্রই বলেছি, যে সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারবে না, এত পয়সা দিয়ে পড়াশোনার যোগ্য তাদের নেই। এই যে আর ইংরেজি মাধ্যমে আমাদের যে বিজেপির নেতা নেত্রীরা আছেন, তাদের হয়তো সমস্যা হবে না, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাটা সম্ভব নয়। তারা ইংরেজিতে বিশারদ, তাই হয়তো ইংরেজিটা তাদের বেশি পছন্দ। এই যখন ডিল, হয় টাকা দাও নতুবা কেটে পড়ো, দিস ইজ দ্য ডিল অর মেসেজ অফ বিজেপি। তাহলে তারা যে এত টাকা করছে, এর পরিবর্তে তারা কি দিচ্ছে? উচ্চ শিক্ষার কি অবস্থা, স্কুল শিক্ষার কি অবস্থা? আমি এট এ গ্ল্যান্স খুব কম সময়, মর্নিং শোজ দ্য ডে, একটু কম কয়েকটা পয়েন্ট মিলিয়ে আপনারা বুঝে যাবেন। উচ্চ শিক্ষায় আমাদের রাজ্যে 25টি ডিগ্রি কলেজ আছে, এর মধ্যে 12টিতে কোনো প্রিন্সিপাল নেই, অধ্যাপক পর্যাপ্ত নেই, সেটা বলতে হয় না। অনেক কলেজ আছে যেখানে পিজিটি দিয়েই কলেজ চলছে, অনেক কলেজ আছে বসার জায়গা নেই, পরীক্ষার সময় যখন সব ছাত্রছাত্রী একসঙ্গে আসে পরীক্ষা দিতে, কলেজে জায়গা হয় না, একটা স্কুলে নিয়ে পরীক্ষা দেওয়াতে হয়। এরকম ঘটনা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় কিছুদিন আগে। সরকারি হিসাব অনুযায়ী 1789টি পদ খালি রয়েছে। এই কয়েকদিন আগে মন্ত্রিসভা 14টি পোস্ট ক্রিয়েট করে ফলাফল প্রচার শুরু করলো। এমবিবি বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলি সম্ভব করেছে। আর আমরা জানি বিজেপি আমলে পোস্ট ক্রিয়েট হয়, বিজ্ঞাপন হয়, তার অনেকদিন পরে ইন্টারভিউ হয়, কিন্তু চাকরি আর হয় না। টিএসআর এর পাস আউট হয়ে গেছে, এখন পর্যন্ত 2 বছর ধরে চাকরি হচ্ছে না। ফায়ারম্যান, ফায়ার সার্ভিসে 2 বছর হয়ে গেছে, চাকরি হচ্ছে না। এরকম প্রতিটা ডিপার্টমেন্ট বিজ্ঞাপন হয়, পোস্ট বের হয়, তারপর বড় জোর ইন্টারভিউ হয়, চাকরি আর হয়। সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটিতে ছাত্রীদের যে ফি বৃদ্ধি করেছে, সেটা 9 গুণ বেশি করেছে। এই পরিস্থিতিতে ভর্তির ফি বাড়ানোর জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ ঘরের ছেলে মেয়েদের উপর একটা বিশাল ধরা, এবং সম্ভবত বিজেপি এটাই চায়। আমাদের যে নিউ এডুকেশন পলিসি, সেখানে মোটামুটি এটা হিন্ট দিয়েছে যে হায়ার এডুকেশন শুড বি অনলি ফর দ্য রিচ পিপল, রিচ স্টুডেন্টস। আপনাদের এখানে একটা তথ্য অবশ্যই দিতে হয়। হায়ার এডুকেশনটা আমাদের দেশে আস্তে আস্তে সাধারণ ঘরের মানুষের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। বিশেষত এই রোজগার, অর্থ, যে বয়সে হায়ার এডুকেশন, সেই বয়সে আমার রোজগারের সময় হয়ে যায়। 70%-এর বেশি মানুষ ত্রিপুরা রাজ্যে বিপিএল পরিবার, তারা যে বয়সে রোজগারের সময়, সেই বয়সে পড়াশোনা করা এমনিতেই তাদের কাছে একটা বাধ্যতা, তার মধ্যে এত টাকা দিয়ে পড়তেই পারবে না। আপনারা জানেন মাত্র 21% শিক্ষার্থী উচ্চ শিক্ষায় পা রাখে ভারতবর্ষে। মানে 100 জন ছাত্র ছাত্রী যদি ক্লাস 1-এ ভর্তি হয়,
এটা একদম সরকারি রিপোর্ট, এখানে বলছে 100 জন ছাত্রছাত্রী যদি প্রথম শ্রেণী ক্লাস 1-এ ভর্তি হয়, সেই 100-র মধ্যে মাত্র 21 জন 12 পাস করে কলেজে পা রাখে, বাকিরা এর মধ্যে হারিয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়, only due to poverty. This is the condition of our India. যে দারিদ্রতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব কথা বিজেপি শুনতেই চায় না, এটাই হলো আসল রিয়ালিটি। আরো কমিয়ে আনা হচ্ছে এরকম ফি বৃদ্ধির মাধ্যমে। স্কুল শিক্ষা যেটা নিয়ে এত অহংকার করছে, বলছে কি ত্রিপুরার যে স্কুল শিক্ষা ব্যবস্থা এরকম মডেল যেটা দেখতে নাকি অন্যান্য রাজ্য থেকে শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের অফিসাররা দৌড়ে আসছে যে ত্রিপুরা রাজ্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত কিভাবে হলো, মডেল শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা কিছুজনের বোধহয় আমেরিকা থেকে দৌড়ে আসছে, সেই শিক্ষা ব্যবস্থা কি আছে আমাদের আছে নীতি আয়োগ রিপোর্ট অনুযায়ী একটা সরকারি রিপোর্ট, এখানে অনেক ফাঁক করতে হয়। তারপরে নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী নবম দশম শ্রেণীতে 30% অভাব নাই। এই হলো শিক্ষা ব্যবস্থা ড্রপ উচ্চ মাধ্যমিক স্কুলে হঠাৎ বিজ্ঞান বিভাগ শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা তার প্রচার উদ্বোধন করেন, অথচ বেশিরভাগ উচ্চ মাধ্যমিক স্কুলে বিজ্ঞান বিভাগ বলে রেখেছে বিজ্ঞান বিভাগের টিচার ছাত্র হয় না, প্রচুর স্কুল রয়েছে। এরই সাথে আমরা দেখেছেন কিছুদিন আগে শিক্ষার অভাবে মুখ থুবড়ে পড়েছে। একটা স্কুলে সেদিন ধলাই জেলা বাচ্চারা ছেলেমেয়েরা মোবাইলে পড়ে, একজন শিক্ষক নেই, এক শিক্ষক আছে তাকে বলি করে ধরে গেছে, বাচ্চা ছেলেমেয়েরা মোবাইলে প্লেয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের শিক্ষক। এই মডেল শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান কেউ যা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা প্রশ্নের মান মনে এটাকে শিক্ষা না দেখে দেখে আমাদের ছোটবেলা দেখে দেখে লেখো, ঠিক সেরকম সিস্টেমে চলে যায় পুরোটা শিক্ষা ব্যবস্থা। প্রশ্নগত বেশি শুধু সিবিএসসি ছুটছে, অথচ হাজার হাজার শিক্ষক পদ খালি, 10,000 পদ। সিবিএসসি করে আমার অবাক হয়ে গেল, অনেকের সঙ্গে কথা বলেছে যারা নাকি অন্ধভক্ত, গোবর এই চলে তাদের বাকি তো হয় না, এরকম অনেক শিক্ষিত মানুষ শিক্ষকতা করে। তাহলে আজকে আমরা বন্যা বর্ষাকালে বসে ছেলেমেয়েরা যে বইটা পড়ছে সেটাই নতুন নিউ দিল্লির ছেলেরাও পড়ছে, সারা ভারতবর্ষ পড়ছে, গর্বের। আর সেটা আমরা এখানে আগত করছি না, হাস্যকর। সিবিএসসি করতেই হয়, সিবিএসসি করলে ভালো হবে, এটা তাদেরকে কে দিল আমরা জানি, কিন্তু আমার কাছে একটা লিস্ট আছে, ধরিয়ে দেবে মাত্র 12টি আছে সিবিএসসি অ্যাকসেপ্ট করেছে, আর কোন রাজ্য সিবিএসসি অ্যাকসেপ্ট করেনি। আজকে ভারতের শিক্ষা ব্যবস্থা যে রাজ্যটি অনেকটা এগিয়ে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তাছাড়া আমাদের উত্তরপ্রদেশ, মিজোরাম এগিয়ে, এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ, কেউ সিবিএসসি সিলেবাস অ্যাকসেপ্ট করে, এমনকি তাদের মিগ্রেশন পলিসি অ্যাকসেপ্ট করে। তাহলে কারা করেছে? আমি নামগুলি একটা বলছি, পড়াটা জরুরি কেন আমি বলছি। করেছে আন্ধ্র, অরুণাচল প্রদেশ, চন্ডীগড়, ঝাড়খণ্ড, দিল্লি, গোয়া, হরিয়ানা, হিমাচল, বিহার, জম্মু, পাঞ্জাব এবং সবশেষে ত্রিপুরা। তাই শুধু সিবিএসসি, অন্য রাজ্য নেই। এই যে আমি বললাম, এটা কিন্তু বেশিরভাগই হিন্দি মাধ্যমে সিবিএসসি পড়ে। সিবিএসসি নিয়ম হলো হিন্দি বা ইংরেজি। আমাদের পড়তে হলে ইংরেজি পড়তে হবে, কিন্তু তাদের ভাষাটাই হিন্দি, তারা হিন্দি মাধ্যমে
বাংলা মাধ্যমিক প্রশ্ন নিয়ে এত সমস্যা হলো। এবং যদি আমার শিক্ষক হিসেবে আমি আজকে যদি কিছুদিন আগে ঝড়ঝাপটা আন্দোলনটা না বিভিন্ন সংগঠন থেকে আমাদের সংগঠন সবাই তাহলে পরীক্ষা গিয়ে ছাত্রছাত্রীদের কোশ্চেন নিয়েছি পড়েছে বাংলা 73টি বাংলা মাধ্যম বিদ্যার্থীর আন্ডারে আছে পড়েছে বাংলা হাতে প্রশ্ন পেত সবই এই হল মোটামুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত বিদ্যার্থীদের বর্তমানে আরেকটা প্রশ্ন হয়ে গেছে যেটা আজকে আমরা বলতে চাই সেটা হলো বিদ্যার্থীর যে পরীক্ষাগুলো ক্লাস এই পর্যন্ত আপনারা জানেন বিনামূল্যে দেওয়া হয় 9 থেকে 12 পর্যন্ত টেক্সট বই কিন্তু কিনে নিতে হয় যে বিক্রি হয় স্কুল থেকে তারা কিনে অর্থাৎ এসসিআরটি বিক্রি করে এসসিআরটি বই এসসিআরটি বাংলা মাধ্যমে ট্রান্সলেট করে দিয়েছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে নিশ্চয়ই কিনে নেন যারা বাংলা মাধ্যমে এসসিআরটি কাছ থেকে বাংলা মাধ্যমে বইগুলি কিনে নেন এবং এই কেনার জন্য অতিরিক্ত 80 টাকা 100 টাকা 110 টাকা করে ভাড়া হয় মানে তারা নিজেরা গিয়ে জানবে এটা ভাড়াও কেটে দিতে হয়েছে আমি ইচ্ছা আজকে দিনের পরিবর্তে মানুষ দুবেলা দুপুর খেতে পারছে না কাজ নেই লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিটা জিনিসের দাম পেট্রোল ডিজেল গ্যাস থেকে শুরু করে শাক সবজির চাল জীবনদায়ী ওষুধ সাধারণ ওষুধ সবকিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে কোনো ভূমিকা নেই কেন্দ্রীয় সরকারের তারা আত্মপ্রচারে আত্মমগ্ন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে ওনাদেরই ভাবশিষ্য বিচ্ছন্নের ভাবশিষ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার আমাদের রাজ্যের দুরবস্থা সম্পর্কে নির্বিকার সুশাসনের সুশাসকরা তাদের দৌলতে আমি সবিস্তারে সব বিষয় উল্লেখ করতে চাই না যেহেতু সময়ের স্বল্পতা আছে দুটো বিষয় শুধু উল্লেখ করব তাদের দৌলতে যেখানে কিছুদিন পূর্বে বাজেট অধিবেশন হয়ে গেল বাজেট অধিবেশনে পরিষ্কার করা হয়েছিল আমরা নতুন কর বিহীন বাজেট আমরা উপস্থাপনা করলাম পৌরনিগম তাদের বাজেট অধিবেশনে তারা বলেছিল যে ত্রিপলির ত্রিপুরা ত্রিপলির পৌরনিগম আমরা করহীন বাজেট করলাম সম্প্রতি কি দেখলাম এক তুগলকি ফরমান ভাবা যায় রাজ্যের মানুষকে ভুলে রেখে সেখানে বলা যায় অনেকটা পেছনের দরজা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ মাসুল একটা মারাত্মক ভাবে বাড়িয়ে দিয়েছে এমনিতে আমাদের রাজ্যে বিদ্যুতের অবস্থা শোচনীয় বিদ্যুৎ দীর্ঘদিন পর বেশ কয়েক বছর যাবৎ আমরা বিদ্যুতের সারপ্লাস পাচ্ছি আমাদের রাজ্যে বিদ্যুৎ বই লাগতে যাচ্ছে দিতে পারছি না বাংলাদেশে বিক্রি করা হচ্ছে সেখানে লোডশেডিং মুক্ত হয়ে গিয়েছিল সেখানে আজকে অবস্থা কি বলা নেই যখন খুশি তখন পাওয়ার কাট হয়ে যাচ্ছে নূতন শব্দ 18 ইংরেজির আগে আমরা এই শব্দের সাথে পরিচিত ছিলাম না 18 ইংরেজির পর সেই শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এবং ইদানি নতুন যে পরিক্রমা বিদ্যুৎ মন্ত্রী এই বিদ্যুৎ মন্ত্রীর সুবাদে ওনার দৌলতে আমরা এই পাওয়ার কাটের সাথে আরো বিশদভাবে পরিচিত হচ্ছি রাজ্যের অঞ্চল আছে যেখানে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না জল নেই অসহনীয় অবস্থা মানুষ বাধ্য হয়ে বিদ্যুৎ নিগমের অফিস ভাঙচুর করছে সেখানে রাস্তার উপর করছে রাস্তার উপর মতো আন্দোলন করছে এগুলি করছে পাওয়ারের কি অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ মাসুল যেভাবে বাড়ানো হয়েছে এমনিতে আমি কম্পেয়ার সারা দেশের অন্য রাজ্যগুলির সাথে তুলনা করতে চাই না একটা ছোট্ট কম্পেয়ার করতে চাই কলকাতা
মহানগর কলকাতার চাইতে আমাদের এখানে যে বিদ্যুতের যে মিটার চার্জ এটা অনেক বেশি। আমাদের এখানে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মিটার চার্জ হচ্ছে 5 টাকা 8 পয়সা। 51 থেকে 150 পর্যন্ত 6 টাকা 40 পয়সা। 151 থেকে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 59 পয়সা। 301 থেকে তার উপরে 7 টাকা 70 পয়সা। কমার্শিয়াল ক্ষেত্রে সেখানে 6 টাকা 23 পয়সা থেকে শুরু করে 8 টাকা 6 পয়সা। এই হারে আমাদের মাসুল গুনতে হবে। তার উপর এরপরে বিদ্যুৎ সংযোগ রক্ষা করাটা সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে অসহনীয় হয়ে উঠেছে। বলা হচ্ছে সাফাই গেছে এই যে হঠাৎ করে বিদ্যুৎ বছর বলা নেই 5% থেকে 7% বৃদ্ধি করে দিয়েছে। সেই জায়গায় বলা হচ্ছে আমরা বিদ্যুতের মাসুল 18 সালের পর আর বাড়াইনি, কোনোভাবে বাড়াইনি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই 5% ডিউটি চার্জ যেটা 18 সালের পর বাড়ানো হয়েছে, যাদের আগে মাসিক বিদ্যুতের রেন্ট দিতে হতো 1000 টাকা 1200 টাকা, তাদের 2500 3000 টাকা রেন্ট দিতে হচ্ছে। এটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে? কে বাড়িয়েছে? কেন বাড়িয়েছে? কোনো কৈফিয়ত আছে? কোনো কৈফিয়ত সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম লাভে চলছে, সকলেই জানেন এটা লাভে চলছে, লাভজনক সংস্থা আছে। আজকে 800 থেকে 1000 কোটি টাকা নাকি দেনার দায়ী হয়ে আছে। সেখানে এই অবস্থা হলো কে দায়ী? অবস্থা আর লুটপাট, এ হচ্ছে প্রধান কারণ। একে আড়াল করার জন্য নানা ধরনের গল্প শোনানো হচ্ছে, বৃদ্ধি এই সমস্ত গল্প শোনানো হচ্ছে। আসল হচ্ছে অব্যবস্থা, সেখানে সঠিক পরিচালনার অভাব আর লুটপাট, এর ফলে এটা হয়েছে। নতুবা তো এটা হওয়ার কথা নয়। সেখানে বলা হচ্ছে বকেয়া পড়ে আছে কোথায়? সাধারণ গ্রাহক যারা তাদের 1-2 মাস যদি বকেয়া জমে যায় লাইন কেটে দেয়। কিন্তু বকেয়াটা কোথায়? আমাদের কাছে যতটা খবর, সেই খবর হচ্ছে সরকারি দপ্তরগুলিতে, বেসরকারি বড় বড় সংস্থার দপ্তরগুলিতে কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে, যেগুলি আদায়ের কোনো ব্যবস্থা নেই। এগুলো যদি আদায় হতো, বিদ্যুৎ নিগম যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতো, তাতে আমাদের বিশ্বাস ভাড়া বিদ্যুতের মাসুল বৃদ্ধির কোন রকম প্রশ্ন ছিল না, প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে। অথচ কখন, কোন সময়ে? যখন আমি তো বললাম, শুরুতে বলেছিলাম সারা দেশের মানুষের দাবি শিক্ষার নাম নেন না, বরং তার মুখে কথায় কথা সুদীপ রায় ভ্রমণের নাম আরো বেশি শোনা যায়। সুদীপ রায় ভ্রমণের চিন্তায় ওনার ঘুম আসে না। অথচ শিক্ষার মান যেখানে নেমেছে, এই চিন্তা দাম নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটি ফি হাই, বিদ্যাজ্যোতি ফি হাই, নো কমেন্ট। ট্যাক্স বৃদ্ধি হয়েছে, কোনো কমেন্ট নেই। আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন বলবেন ট্যাক্স বৃদ্ধি নেই। তাই একটা আপিল দিয়ে তোমাদের কাছে আবেদন, আমাদের রাজ্যের ছাত্র যুবকদের কাছে আবেদন করে আমার এই কথা বলা শেষ করব। আবেদন একটা কবিতার মধ্য দিয়ে, যে কবিতাটা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় পেয়েছো। আজিজের কবিতা অত্যন্ত ভাইরাল। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा, सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, अपने हस्ती का तुमको सबूत जरूर दिया जाएगा। ये जंग आखिरी सांस तक लड़ा जाएगा। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। ये भी याद रखा जाएगा किस किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की, किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की। ये भी याद रखा जाएगा किस तरह से हमने वतन को जोड़ने की ख्वाहिशें की। सब याद रखा जाएगा, सब
सब कुछ याद रखा जाएगा। थैंक यू। এখন আমাদের দলে সিনিয়র স্পোর্টস পারসন যে কার বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। সাংবাদিক বন্ধুরা, একটা ভালো সময় আপনারা এখানে অতিক্রান্ত করেছেন। আমাদের প্রদেশের পক্ষ থেকে এডুকেশন সিস্টেম নিয়ে প্রধানত পাঠ্যাচার্য মহাশয় উনি বলেছেন যে আমি আপনাদের মূল্যবান সময় রাখি, অনেকটা সময় নিয়ে নিয়েছি। দুটো বিষয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে কথা নেই বার্তা নেই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক বোন ও ভাইদের দলের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে মূল তিনটি ইস্যু। আপনারা জানেন, কিছুদিন আগে গত পরশুদিন রাতে আধারে হায়নাদের মতো সাধারণ মানুষের উপর আক্রমণ সানিয়ে এনেছে জুমলা সরকার বলে পরিচিত রাজ্যের বিজেপি সরকার। তারা সম্পদ কর এবং বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে যথাক্রমে 11% এবং 7% হারে। এই ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা এও দেখেছি এমবিপি ইউনিভার্সিটিতে বিদ্যাজ্যোতি প্রকল্পে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের নাগালের বাইরে চলে যাচ্ছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা। They can't afford it. সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। ব্রিটিশ সরকার যে জিজিয়া কর চালু করেছিল, সেই জিজিয়া কর চালুর আগেও তারা ঢোল পিটিয়ে জানিয়ে দিত, কিন্তু আমরা দেখলাম বিজেপি সরকার কোনো রকম আগাম নোটিশ না দিয়ে, বিজ্ঞাপন না দিয়ে, কোনো ধরনের জনগণের মতামত না নিয়ে হঠাৎ করে রাতের আধারে সম্পদ কর, বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন শ্রদ্ধেয় প্রবীর চক্রবর্তী মহোদয় আপনাদের বিশদভাবে অবগত করবেন। আমি সাম্প্রতিক সময়ে যে শিক্ষাঙ্গনে প্রচন্ডভাবে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে পড়াশোনা গরিবের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত করছি এবং বিশেষ করে রাজ্যের ছাত্র এবং যুবদের এই সমস্যাটার প্রতি তাদেরকে সজাগ হতে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এ বিষয়ে আমি কিছু বলার আমি শুরুতে বলেছিলাম, সারা দেশের মানুষের দাবি আমাদের রাজ্যে জুনিয়া, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার যুবক যুবতী, ছোট মাঝারি ব্যবসায়ী, সব অংশের মানুষ আজকে বলা যায় অর্থনৈতিক ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। সংসার চালাতে পারছে না, দূরের ভূমি বৃদ্ধি করতে পারছে না। এর ভয়ঙ্কর অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মরার উপর খারাপ বা বিদ্যুতের বাসন। শুধু বিদ্যুতের বাসন কিন্তু এই সারক মৌসুমে আমরা আরেকটা লক্ষ্য করছি, করহীনবাদী বলেছিল পৌর নিগম। সেই পৌর নিগম আপনারা জানেন একটা সময় আজ থেকে কয়েক বছর আগে সেখানে কংগ্রেস শাসিত পৌরসভা পৌর পরিষদ ছিল। সেই পৌর পরিষদের 5 বছরে 1 টাকাও কর বৃদ্ধি করে, 15 রকম কর বৃদ্ধি করে। তার পরবর্তী সময়ে দিন
যে সম্পদ কর বৃদ্ধির ক্ষেত্রে একটা নিয়ম ছিল, সে হচ্ছিল সেলফ ডিক্লারেশনের মাধ্যমে, অর্থাৎ যারা ঘর বাড়ির মালিক তারা নিজেরা ডিক্লেয়ার করে তাদের কতটা কি পরিমাণ জায়গাতে কি পরিমাণ সম্পদ আছে সেই সম্পদের হিসাব দেবে, এর উপর কর পরিশোধ করার উদ্যোগ। সেভাবে কর দিতে অভ্যস্ত ছিল। হঠাৎ করে বলা নেই, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এই সমস্ত কিছু জানা নেই। সেখানে বলা হচ্ছে যে নতুন করে কর দিতে হবে, সেখানে অস্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, কর বাড়ানো হয়েছে। কোথায় কিভাবে কারা অ্যাসেসমেন্ট করলো কোনো কিছুর উল্লেখ নেই। কিভাবে এটা হয়েছে সম্পূর্ণ মানুষকে অন্ধকারে রেখে সে কর দেওয়া হয়েছে। এবং এটা বলা যায় যে একটা অবিবেচকের মতো টুকটুকি ফরমান জারি করেছে। অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে নোটিশ দিয়ে বাড়ি বাড়ি নোটিশ বানিয়ে বলা হচ্ছে 5ই অক্টোবরের মধ্যে এই কর পরিশোধ করতে হবে, নতুবা পেনাল্টি। এটা কি ধরনের কথা? 1923-24 অর্থ বছরে সকলেই জানে অর্থ বছরের শেষ হচ্ছে 31শে মার্চ 2024। 31শে মার্চ 2024 পর্যন্ত কর দেওয়ার সুযোগ আছে, পূর্ণ রেটে কর দেওয়ার সুযোগ আছে। সেখানে সমস্ত কিছু তোয়াক্কা না করে সেখানে কর বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা এই দুটো ক্ষেত্রে বিনীতভাবে আমরা যেটা বলতে চাই যে অবিলম্বে জনগণের কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে এই দুটো কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বড় কর এবং বিদ্যুৎ কর, বিদ্যুতের মাসুল যেটা বাড়িয়েছে সেই মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে আমরা কংগ্রেস চুপ করে আমরা বসে থাকবো। দলগতভাবে আমরা রাস্তায় নেমে জনমত তৈরি করব এবং তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব, বাধ্য করব রাজ্য সরকার, বিদ্যুৎ নিগম এবং পৌর নিগমকে আমরা বাধ্য করব এই কর প্রত্যাহার করার জন্য। অনেক কথা বলা হয়েছে, পৌর বিদ্যুৎ করের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেগুলেটরি কমিটি এটা করেছে। আমরা রেগুলেটরি কমিটি বুঝি না, আমরা বুঝি বিদ্যুৎ নিগম, আমরা বুঝি রাজ্য সরকার। রাজ্য সরকার মানুষকে খেতে দিতে পারছে না, মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, একটার পর একটা নতুন করে কর আরোপ করছে। শিক্ষা ক্ষেত্রে বলেছে, এত দীর্ঘ সময় ধরে বলেছে শিক্ষা ক্ষেত্রে 9 গুণ কর বৃদ্ধি করেছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের যে ঘাটতি, এই ঘাটতি ছাত্র অভিভাবকদের কাছ থেকে মেটানোর চেষ্টা করছে। সেখানে ওই সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে আপনারা প্রচার মাধ্যমের সহযোগিতা চাই, প্রচার মাধ্যম আমাদেরকে সহযোগিতা করুন। জনমত তৈরিতে এই কর বৃদ্ধির যে টুকটুকি ফরমান, সেই ফরমানের বিরুদ্ধে জনমত তৈরিতে প্রচার মাধ্যমে এগিয়ে আসুন। আমরা কংগ্রেস আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করবো, তীব্র আন্দোলন করে তুলতে আমরা বাধ্য হবো। নমস্কার। ভাড়া দিতে হয়, মানে তারা নিজেরা গিয়ে যে আনবে এইটা ভাড়াও স্কুলকে মিটিয়ে দিতে হয় ছাত্রদের। ভালো কথা। এইগুলি এনসিইআরটি থেকে এসসিইআরটি তে বাংলাতে অনুবাদ করেছে শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশন দিয়ে, মানে ফ্রি। তাহলে এই বইগুলোর দাম সিবিএসই ক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়ামের বইটার দাম হয় 210 টাকা, বাংলা মিডিয়ামেও 210 টাকা এটার দাম। এবং এটা খুব ফলো করে আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন সিবিএসই ট্যাক্স বই যে দাম আমরা এটা আমি রাখবো, তুই বেশি রাখবো, মনে হচ্ছে উনি দয়া করছেন। আসলে ব্যাপারটা আসলে কিন্তু অনেক পুস্তক ব্যবসায়ী যারা পাবলিশিং এর যুক্ত আছে তাদের সঙ্গে কথা বলে আমি বা আমরা দেখেছি, সত্য মিথ্যা জানি না, ওরা বলেছে যে বইটা যদি অনুবাদ হয়ে যায় তারপরে এই বইটা করতে 40 থেকে 50 টাকা বেশি খরচ হবে। 200 টাকা যদি রাখে বইটার দাম, আর খরচ যদি 40-50 টাকা হয়, যদি হয়, তাহলে 150 টাকা একটা বইয়ের দাম। এই লাভের টাকাটা কোথায়? রাজ্যে ছাত্রছাত্রীদের উপকারে লাগানো হয়, তহবিলে লাগানো হয়, আমরা জানি। তাহলে এই সমস্ত সিস্টেমের ফলে টোটাল করাপশন in education, total message is either you give money and
কন্টিনিউ স্টাডি, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি ইউ জাস্ট লিভ। যাও, কি করবে গিয়ে? ত্রিপুরায় কোনো চাকরি কাজ আছে? কিছুই নেই। এক আছে সুইগি জোম্যাটো, সেখানে যাবে। আর নতুবা নেশা বাণিজ্যে তাদের হয় কাজ করবে, কিছু পয়সা রোজগার করবে। আজকে এই পত্রিকায় দেখলাম একটা স্কুলে দুটা ছাত্রকে ধরেছে পুলিশ, তারা কি করছে? নেশা টাইপের বিক্রি করছে। আরে ওদের ধরে কি হতো? ওদের হাতে কিভাবে আসলো সেটা দেখো। স্কুলে পড়ে ছাত্রছাত্রী, তারা কি এটা কোন জায়গা থেকে গিয়ে এনেছে? তাদেরকে যে ধরেছ, শাস্তি দিয়েছো, শাস্তিটা তো তোমরা আমাদের দিয়েছো, সমাজকে দিয়েছো। এই কোমলমতি ছাত্রছাত্রীরা প্রত্যেকে কি পাবে? তাহলে টোটাল এই সিস্টেমের ফলে কি হয়ে যাচ্ছে? সৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে বেকারত্ব। আমি আমার কথা এই বেকারত্ব টপিকটা দিয়ে, টপিক বলতে খুব স্পন্টেনিয়াসলি এই টপিকটা এসে গেল। এই করাপ্টেড এডুকেশন আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটাকে আরো অ্যাকিউট করে দিচ্ছে। কিরকম অ্যাকিউট? সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই, তারা তাদের রিপোর্টে বলেছে উত্তর পূর্বাঞ্চলে বেকারত্বে ত্রিপুরা 1 নম্বর স্থানে আছে। সরকারি সংস্থা, এটা কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের সংস্থা। সিএমআই বলেছে উত্তর পূর্বাঞ্চলে 1 নম্বরে বেকারত্বে। Overall, the unemployment rate in Tripura is 14.3% according to the March 2023 CMI survey. BJP ruled India leads the world in terms of unemployment. পৃথিবীতে এগিয়ে ভারতবর্ষ বেকার, আর কোনো কিছু থেকে থাকুক না, বেকারত্বে এগিয়ে আছে, জনসংখ্যায় এগিয়ে আছে। আর পলিউশনে আপনারা দেখেছেন নিশ্চয়ই, পলিউশনে সবচেয়ে 1 নম্বরে আছে ভারতবর্ষ, সবচেয়ে পলিউটেড দেশ। যতই G20-তে সবকিছু ঢেকে ডাকে, গরিবদের ঢেকে দিয়ে G20 করুক না কেন, বড় বড় কাপড় টাঙিয়ে গরিবের বস্তি ঢেকে দিয়ে, কিন্তু আপনারা 6 এবং 7 সেপ্টেম্বরে আজকাল ঘরে বসে সব পত্রিকা দেখা যায়, লোকেল পত্রিকা, ন্যাশনাল নিউজ পেপার, ইন্টারন্যাশনাল নিউজ পেপার। আমি আবারও বলছি, 6 এবং 7 আগস্টে ওয়াশিংটন পোস্ট, জাপান টাইমস, লন্ডন টাইমস, মানে G20 সময় সারা পৃথিবীতে ভারতের কি প্রশংসা চলছিল না, ভারতকে নিয়ে হাসাহাসি উপহাস চলছিল, সেখানে দেখে নিতে পারবে। সেখানকার বিদেশের বেশিরভাগ পত্রিকাতে প্রথম পেজ বা G20 নিয়ে একমাত্র নিউজে একটাই ছবি উঠেছিল যে বস্তির পর বস্তি সবুজ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যাতে দারিদ্রতাটা না দেখা যায়। এর চেয়ে লজ্জার বেশি আর কিছু হতে পারে না। সেই বেকারত্বের জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে আমি আমাদের রাজ্যের ছাত্র এবং যুবদের বিশেষ করে আবেদন রাখছি তাদের কাছে, আমাদের মতো রাজ্যে যেখানে 70% দারিদ্র সীমার নিচে বাস করছে, সেখানে ফ্রি এডুকেশনের দাবিতে তোমরা লড়াই করো, আমরা তোমাদের সাথে আছি। তোমরা ভুলে যাও না যে এটা তোমাদের অধিকার, তোমরা কারো কাছে ভিক্ষা চাইছো না। রাইট টু এডুকেশন ইজ আওয়ার রাইট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, যদিও কনস্টিটিউশনটাকে তারা পাল্টে দিতে চাইছে। আপনারা জানেন উচ্চ শিক্ষায় বন্ধ করে দিয়েছে ভর্তি, গরিব ভর্তি হতে পারবে না। স্কুল শিক্ষাটা ফ্রি রেখেছে, কিন্তু সেখানেও উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দিচ্ছে, দার্মিক তত্ত্ব বাদ দিয়ে দিচ্ছে। মানে একদম ফ্যানাটিক ধর্মোন্মাদ সৃষ্টি করতে চাইছে পৃথিবী। যারা নাকি বিজ্ঞানের কিছু জানবে না, ডারউইনের তত্ত্ব জানবে না, জানবে না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা লড়াই করবে তারাই বেঁচে থাকবে, এটা তাদের বুঝতে দেবে না। এই জন্য চ্যাপ্টারটাই তারা বলে দিয়েছে। তারা বলে ভগবান যাকে বলে সেই বাঁচে, এই কথাটা বলার জন্য হয়তো ডারউইনের চ্যাপ্টারটাই তুলে দিচ্ছে। তাই এই অধিকারের জন্য ছাত্র যুবকদের বলছি, আমরা তোমাদের পাশে আছি। অধিকার আদায়ে সারা ভারতবর্ষে আজ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত যুবকদের আইকন হয়ে গেছে। আমাদের রাজ্যে একমাত্র জননেতা সুভদ্রায় বর্মন, আনবেলা জননেতা তাকেই বলে যাকে নাকি দল মত বিশেষে
যদি প্রায় চিন্তার ঘুম আসে না। অথচ শিক্ষার মান এখানে নেমেছে, এই চিন্তা দাম নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটির এই ফি হাই কবি জীবনানন্দের যে লাইনটা অদ্ভুত আধারে নেমে এসেছে এই পৃথিবীতে, সেটাই যেন বারবার আমাদের মনে করাচ্ছে এই বিজেপি সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে যেভাবে এমবিবি ইউনিভার্সিটি, বিদ্যাজ্যোতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ফিস বাড়িয়ে চলেছে, তাতে মনে হচ্ছে তাদের একটাই মেসেজ, হয় পড়াশোনা দাও, করতে হলে টাকা পয়সা দাও, নতুবা কেটে পড়ো। অর্থাৎ গরিব ঘরের ছেলে মেয়েরা তারা পড়াশোনার দরকার নেই, যাদের পয়সা আছে তারাই পড়বে। ক্রমাগতভাবে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়িয়ে দিয়েও তারা এদিকেই সম্ভবত হিমতে দিচ্ছে। এমবিবিতে ফি বৃদ্ধি কি হারে করেছে আপনারা অবশ্যই জানেন। তবুও আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে এনেছি, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এমবিবি ইউনিভার্সিটির পাশাপাশি কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি এবং আমাদের পাশে আসাম ইউনিভার্সিটিতে কি ফি স্ট্রাকচার। আসাম ইউনিভার্সিটি, সেখানে তাদের গুরুদেব আছে, গুরুদেবকে টপকে গেছে আমাদের রাজ্যের বিজেপি দ্বারা। দেখুন, আপনারা এই কাগজটা নিয়ে যেতে পারেন আমার আজকে সাংবাদিক সম্মেলনের পর। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাস্টার ডিগ্রি করতে প্রতি সেমিস্টারে ত্রিপুরা আমাদের এমবিবি বিশ্ববিদ্যালয়ে তারা যে ফি ধার্য করেছে সেটা হলো 17,000 টাকা। 17,000 টাকা, যেটা একটা গরিব ঘরের ছেলে মেয়ে ভাবতেও পারে না প্রতি সেমিস্টারে। অর্থাৎ এক বছরে 17 into 2 34,000 টাকা। তাহলে আমাদের খুব জানতে ইচ্ছা করে, এটা কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয়, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কত? আমাদের এখানে 34,000, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বছরে লাগে 2,314 টাকা। 2023-এর লিস্ট যেটা আমি নিয়ে এসেছি এমএ করতে। দিল্লি ইউনিভার্সিটিতে কত? দিল্লি ইউনিভার্সিটিতে এমএ করতে বছরে লাগছে 13,750 টাকা বছরে। আর আমাদের এখানে এমএ করতে বেশিরভাগ সাবজেক্টই লাগবে বছরে 34,000 টাকা, 34,000। আর বেশিরভাগ রাজ্যেই এটা হয় 13,000, কলকাতার ক্ষেত্রে সেটা 2,000। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি। পাশাপাশি আসামে তাদেরই সরকার রয়েছে, গুরুদেবকেও তারা হার মানিয়ে দিয়েছে। গুরুদেব এসে জিজ্ঞেস করবে তাদেরকে যে কিভাবে তোমরা আমার উপর চলে গেলে। এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনাদের আমি কাগজ দিয়ে দেব। আরেকটা কোর্স কথা অবশ্যই বলতে হয়, আমাদের এখানে এমকম, যেটা নাকি গোটা ভারতবর্ষ তথা গোটা দুনিয়া এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে এই দিনে যখন নাকি বিশ্ব বাণিজ্য তুঙ্গে, কমার্সের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, সেখানে এমএ বিশ্ববিদ্যালয়ে এমকম বলতে কোনো কোর্সই রাখা হয়নি। হয়তো এখানে রোজগারটা কম হবে এই জন্য, জানেন। এলএলবি একটা কোর্স রাজ্যের অনেক ছাত্রছাত্রী পড়তে চাইছে, কিন্তু কোনো সরকারি এলএলবি কলেজ একটা খোলা হয়েছিল অনেকদিন আগে, অন্যটা আমাদের আর খোলা হয়নি। অথচ পাশাপাশি আমরা শুনতে পেয়েছি, দেখছি ও কাগজে পত্রে, জিরানে একটা আইন কলেজ খুলেছে, সেখানে কোনো সাধারণ ঘরের ছেলে মেয়ে ভর্তি হওয়ার জো নেই। এরকম ফি স্ট্রাকচার লাখ লাখ টাকা দিতে হয়। এই গেল কম্পারেটিভ স্টাডি, আপনারা একটু নিয়ে যেতে পারেন। পাশাপাশি এবার আসছে বিদ্যাজ্যোতি। বিদ্যাজ্যোতিতেও ফিস বাড়িয়ে দিয়েছে অনেকটা, এবং বিদ্যাজ্যোতিতে যারা এবার মাধ্যমিক 12 পরীক্ষা দেবে তাদের ফিস প্রায় 3,000-এরও বেশি। এই বিদ্যাজ্যোতি স্কিম নিয়ে স্কিম কথাটা শুনলেই বিজেপি নেতা, আধুনিক নেতা, ফুল নেতা, শিক্ষী নেতা একটু লাভ দিয়ে ওঠে, কারণ স্কিম করা যায় এবং সেই টাকাটা পকেটে ঢোকে।
তাই স্কিম শুনে লাফিয়ে ওঠে। এরকম বিদ্যাজ্যোতি স্কিম, এখানেও শুধু পয়সার খেলা। সাধারণ নিম্নবিত্ত ঘরের মানুষ যারা প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য একটা সুখবর দিয়েছিল তখনকার সময়ে বিখ্যাত শিক্ষামন্ত্রী, এবং পাশাপাশি এটাকে তারা 23-এর নির্বাচনে একটা বিজ্ঞাপনী চমক হিসাবে, পাবলিসিটি হিসেবে নিয়েছিল। কি সাধারণ মানুষ করে ছেলে মেয়েরা এনসিইআরটি কোর্স অনুযায়ী ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করতে পারবে সিবিএসসির আন্ডারে, এত কম পয়সা দিয়ে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা ছুটল সাধারণ গরিব ঘরে, নিম্নবিত্ত ঘরে, মধ্যবিত্ত ঘরে, যে কম পয়সায় আমার ছেলে মেয়েদের সিবিএসসি কোর্স করাবো। তারপর গিয়ে দেখলো সেখানে জুমলা আর জুমলা। সিবিএসসি তারা এনসিইআরটি কে ফলো করে। এনসিইআরটি রেশিও 20:1, মানে একটা ক্লাসে 20 জন ছাত্র থাকে, একজন শিক্ষক থাকে। এইখানে ছাত্রের কোনো অভাব নেই, অভাব শুধু শিক্ষকের। এনসিইআরটি কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়ার কথা বলেছে। আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে কিছুই হয় না, অনেক টাকা নেওয়া হয়। তারপরে যে জুমলাটা, বিশাল বড় জুমলা করলো কিছুদিন আগে, আপনারা জেনেছেন যে মাধ্যমিক 12 পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়া যাবে না, স্পষ্ট করে দিল সিবিএসসির এক অধিকর্তা। তারপর দৌড়ঝাঁপ লাগলো, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ডেপুটেশনে গেল, অন্যান্য সংগঠন থেকেও গেল, চাপে পড়ে শেষ পর্যন্ত কিছু একটা আদায় করলো তারা। কি সেটা? 2026 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়া যাবে বাংলা মাধ্যমে, এরপর থেকে কিন্তু আর দেওয়া যাবে না। তার মানে এক্ষুনি যারা বিদ্যাজ্যোতি স্কুলে বাংলা মাধ্যমে পড়ছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে, করতেই হবে, আর নতুবা বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে চলে যেতে হবে। এটাই কি কথা ছিল? এই সাধারণ কোমলমতি অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রীদের সঙ্গে এত বড় জমলা একটু সাতবার হল, তাদের মনে লাগলো না। এখন তারা কোথায় যাবে? হয় ইংরেজি মাধ্যম পড়ো, নতুবা চলে যাবে। এমবিবি ইউনিভার্সিটি গড়ে উঠেছিল 2015 সালে। এটা গড়ে ওঠার পেছনে কিন্তু একই কারণ। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাওয়ার পর সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করা যাচ্ছিল না। তখন এদিক দিয়ে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, সাধারণ ঘরের ছেলে মেয়েরা যারা ইংরেজি মাধ্যমে এফোর্ড করতে পারে না, তখন ইংরেজি মাধ্যম স্কুলে তো ছিল, তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করতে পারছিল না, শুধু ইংরেজি মাধ্যমে করতে হবে। অনেক অভিভাবকদের চাপ আসলো, বিভিন্ন ছাত্র সংগঠন, তার মধ্যে আমাদের দলের ছাত্র সংগঠনও ছিল, চাপ দিতে থাকলো যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করাই যাচ্ছে না, ইংরেজি মাধ্যমে কিভাবে করবো। সেই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল এমবিবি বিশ্ববিদ্যালয়, সেখানে বাংলা মাধ্যমেও পড়া যায়। কিন্তু কি হলো, সেখানে এমনভাবে ফিস বাড়িয়ে দিল, যেটা আমি এইমাত্রই বলেছি, যে সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারবে না, এত পয়সা দিয়ে পড়াশোনার যোগ্যতা তাদের নেই। এই যে আর ইংরেজি মাধ্যমে আমাদের যে বিজেপির নেতা নেত্রীরা আছেন, তাদের হয়তো সমস্যা হবে না, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা সম্ভব নয়। তারা ইংরেজিতে বিশারদতা, তাই হয়তো ইংরেজিটা তাদের বেশি পছন্দ। এই যখন ডিল হয়, টাকা দাও নতুবা কেটে পড়ো, দিস ইজ দ্য ডিল অর মেসেজ অফ বিজেপি। তাহলে তারা যে এত টাকা টাকা করছে, এর পরিবর্তে তারা কি দিচ্ছে? উচ্চশিক্ষার কি অবস্থা, স্কুল শিক্ষার কি অবস্থা? আমি এট এ গ্ল্যান্স খুব কম সময়, মর্নিং শোজ দ্য ডে, একটু কম কয়েকটা পয়েন্ট মিলিয়ে আপনারা বুঝে যাবেন। উচ্চশিক্ষায় আমাদের রাজ্যে 25টি ডিগ্রি কলেজ আছে, এর মধ্যে 12টিতে
কোনো প্রিন্সিপাল নেই, অধ্যাপক পর্যাপ্ত নেই, সেটা বলতে হয় না। অনেক কলেজ আছে যেখানে পিজিটি দিয়েই কলেজ চলছে, অনেক কলেজ আছে বসার জায়গা নেই। পরীক্ষার সময় যখন সব ছাত্রছাত্রী একসঙ্গে আসে পরীক্ষা দিতে, কলেজে জায়গা হয় না, একটা স্কুলে নিয়ে পরীক্ষা দেওয়াতে হয়। এরকম ঘটনা হয়েছে দক্ষিণ ত্রিপুরায় কিছুদিন আগে। সরকারি হিসাব অনুযায়ী 1789টি পদ খালি রয়েছে। এই কয়েকদিন আগে মন্ত্রিসভা 14টি পোস্ট ক্রিয়েট করে ফালাও প্রচার শুরু করল। এমবিবি বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলি সম্ভব করেছে। আর আমরা জানি বিজেপি আমলে পোস্ট ক্রিয়েট হয়, বিজ্ঞাপন হয়, তার অনেকদিন পরে ইন্টারভিউ হয়, কিন্তু চাকরি আর হয় না। টিএসআর এর পাস আউট হয়ে গেছে, এখন পর্যন্ত 2 বছর ধরে চাকরি হচ্ছে না। ফায়ারম্যান, ফায়ার সার্ভিসে 2 বছর হয়ে গেছে, চাকরি হচ্ছে না। এরকম প্রতিটা ডিপার্টমেন্ট বিজ্ঞাপন হয়, পোস্ট বের হয়, তারপর বড় জোর ইন্টারভিউ হয়, চাকরি আর হয় না। সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটিতে ছাত্রীদের যে ফি বৃদ্ধি করেছে সেটা 9 গুণ বেশি করেছে। এই পরিস্থিতিতে ভর্তির ফি বাড়ানোর জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সাধারণভাবে ছেলে মেয়েদের উপর একটা বিশাল অন্তরা, এবং সম্ভবত বিজেপি এটাই চায়। আমাদের যে নিউ এডুকেশন পলিসি সেখানে মোটামুটি এটাই হিন্ট দিয়েছে যে হায়ার এডুকেশন শুড বি অনলি ফর দ্য রিচ পিপল, রিচ স্টুডেন্টস। আপনাদের এখানে একটা তথ্য অবশ্যই দিতে হবে। হায়ার এডুকেশনটা আমাদের দেশে আস্তে আস্তে সাধারণ ঘরের মানুষের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। বিশেষত এই রোজগার অর্থ, যে বয়সে হায়ার এডুকেশন, সেই বয়সে আমার রোজগারের সময় হয়ে যায়। 70% বেশি মানুষ ত্রিপুরা রাজ্যে বিপিএল পরিবার, তারা যে বয়সে রোজগারের সময় সেই বয়সে পড়াশোনা করা এমনিতেই তাদের কাছে একটা বাধ্যতা, তার মধ্যে এত টাকা দিয়ে পড়তেই পারবে না। আপনারা জানেন মাত্র 21% শিক্ষার্থী উচ্চ শিক্ষায় পা রাখে ভারতবর্ষে। মানে 100 জন ছাত্র ছাত্রী যদি ক্লাস 1-এ ভর্তি হয়, এটা একদম সরকারি রিপোর্ট, এখানে বলছি 100 জন ছাত্র ছাত্রী যদি প্রথম শ্রেণীতে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই 100-র মধ্যে মাত্র 21 জন 12 পাস করে কলেজে পা রাখে, বাকিরা এর মধ্যে হারিয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়। অনলি ডিউ টু পভার্টি, দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার ইন্ডিয়া। যে দারিদ্রতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব কথা বিজেপি শুনতেই চায় না, এটাই হলো আসল রিয়ালিটি। আরো কমিয়ে আনা হচ্ছে এরকম ফি বৃদ্ধির মাধ্যমে। স্কুল শিক্ষা, যেটা নিয়ে এত অহংকার করছে, বলছে কি ত্রিপুরার যে স্কুল শিক্ষা ব্যবস্থা এরকম মডেল, যেটা দেখতে নাকি অন্যান্য রাজ্য থেকে শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের অফিসাররা দৌড়ে আসছে যে ত্রিপুরা রাজ্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত কিভাবে হলো, মডেল শিক্ষা ব্যবস্থা। কিসের শিক্ষা ব্যবস্থা? কিছুদিন পরে বোধহয় আমেরিকা থেকে দৌড়ে আসবে। সেই শিক্ষা ব্যবস্থা কি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে? নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, একটা সরকারি রিপোর্ট, এখানে অনেক ফাঁক ফোকর থাকে, তারপরেও নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী নবম দশম শ্রেণীতে 30% ড্রপ আউট, 90। এই হলো শিক্ষা ব্যবস্থা বর্তমান ড্রপ আউট মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক স্কুলে খুব ঘটা করে বিজ্ঞান বিভাগ খোলা হয়, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা গিয়ে তা দরজা উদ্বোধন করেন, প্রচার করেন। অথচ বেশিরভাগ উচ্চ মাধ্যমিক স্কুলই বিজ্ঞান বিভাগ খুলে রেখেছে, বিজ্ঞান বিভাগের টিচার নেই, ফলে ছাত্র ভর্তি হয় না। প্রচুর স্কুল রয়েছে। এডিসি এলাকা আপনারা দেখেছেন কিছুদিন আগে, শিক্ষক শিক্ষিকার অভাবে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। একটা স্কুলে সেদিন ধলাই জেলা বাচ্চা ছেলেমেয়েরা 4-5-এ পড়ে, একজন শিক্ষকও নেই, একজন শিক্ষক আছে তাকে বদলি করে ধরে গেছে। বাচ্চা ছেলেমেয়েরা 4-5-এ প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের শিক্ষক দাও। কি হাহাকার! এই হলো মডেল শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান কিরকম? যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি,
তারা বুঝবে। প্রশ্নের মান দেখলে মনে হবে যে এটা কি শিক্ষা না দেখে দেখে, আপনাদের ছোটবেলায় দেখে দেখে লেখো, ঠিক সেরকম সিস্টেমে চলে এসেছে পুরোটা শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র বেশিরভাগ। শুধু সিবিএসসি করে তারা ছুটছে, অথচ হাজার হাজার শিক্ষক পদ খালি, 10-12 হাজারের বেশি পদ। সিবিএসসি করে তারা ছুটছে, সিবিএসসি করেছে। আমার অবাক লেগে যায়, অনেকের সঙ্গে কথা বলেছি যারা নাকি অন্ধভক্ত, গোবর খেলেই চলে, তাদের ভাত খেতে হয় না, এরকম অনেক শিক্ষিত মানুষ আছে, শিক্ষকতাও করে। তারা বলেন যে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে গন্ডা ছড়া উৎসাবাড়িতে বসে যে ছেলেমেয়েরা যে বইটা পড়ছে, সেটাই নতুন দিল্লি, নিউ দিল্লির ছেলেমেয়েরাও পড়ছে, সারা ভারতবর্ষে পড়ছে। এটা কত বড় গর্বের বিষয়। আরে শেক্সপিয়ার তো লন্ডনে এখনে বসে বসে ড্রামা লিখতেন, সেটা আমরা এখানে আগরতলায় বসে পড়ছি না। হাস্যকর যুক্তি। সিবিএসসি করতেই হবে, সিবিএসসি করলে ভালো হবে, এটা তাদেরকে কে যুক্তি দিল আমরা জানি না। কিন্তু এখানে আমার কাছে একটা লিস্ট আছে, আমি আপনাদের ধরিয়ে দেব। মাত্র 12টি রাজ্যে সিবিএসসি অ্যাকসেপ্ট করেছে, আর কোন রাজ্য সিবিএসসি অ্যাকসেপ্ট করেনি। আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে রাজ্যগুলি অনেকটা এগিয়ে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তাছাড়া আমাদের উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম অনেকটা এগিয়ে, এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ, কেউই সিবিএসসি সিলেবাস অ্যাকসেপ্ট করেনি, এমনকি তাদের নিউ এডুকেশন পলিসিও অ্যাকসেপ্ট করেনি। তাহলে কারা করেছে? আমি এখানে নামগুলি একটা পড়ছি, পড়াটা জরুরি কেন সেটা আমি বলছি। করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, দিল্লি, গোয়া, হরিয়ানা, হিমাচল, বিহার, জম্মু, পাঞ্জাব এবং সবশেষ ত্রিপুরা। তারাই শুধু সিবিএসসি দিয়েছে, অন্য রাজ্যরা নেয়। এই যে নামগুলি বললাম, এদের মধ্যে কিন্তু বেশিরভাগই হিন্দি মাধ্যমে সিবিএসসি করে। সিবিএসসি নিয়ম হলো হিন্দি অথবা ইংরেজি। আমাদের এখানে পড়তে হলে ইংরেজিটাই পড়তে হবে, কিন্তু তাদের ভাষাটাই হিন্দি, তারা হিন্দি মাধ্যমে পড়ে না, কোনো সমস্যা হয় না। আমাদের এখানে প্রশ্ন বাংলাতে হবে না, ইংরেজিতে হবে না, একটা সমস্যা জেগেছিল এই কারণে। তাহলে সিবিএসসি যেহেতু 2026 থেকে আর বাংলাতে প্রশ্ন করবে না, হয়তো ছাত্রছাত্রীদের কথা ভেবে এটা রাজি হয়েছে। Otherwise, I've gone through the website of CBSE. If you apply for CBSE affiliation, তো ধরুন আপনি একটা স্কুল খুলবেন, CBSE affiliation চাইবেন, সেখানে মিডিয়ামে দুটাই অপশন আছে, আপনারা ওয়েবসাইটে খুলে দেখবেন, ইংলিশ, হিন্দি, এছাড়া কোনো অপশন নেই। আমরা জানি না রাজ্য সরকার কোনটাতে ডাক দিয়েছিল তখন, নাকি ব্র্যাকেটে লিখে দিয়েছিল বেঙ্গলি, আমরা কিছু জানি না। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকার ইংলিশ বা হিন্দির মধ্যে কিছু একটা ডাক দিয়েছিল, অথবা দেয়নি না, নতুবা কেন বাংলা মাধ্যমে প্রশ্ন করা নিয়ে এত সমস্যা হলো। এবং যদি আমার শিক্ষক হিসেবে আমি আজকে উঠি অনেক সময়, যদি কিছুদিন আগে এই ঝড়ঝাপটাটা, এই আন্দোলনটা না হতো, বিভিন্ন সংগঠন থেকে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ সবাই, তাহলে পরীক্ষা হলে গিয়ে ছাত্রছাত্রীরা দেখতো কোশ্চেন ইংলিশ, পরে গেছে বাংলাতে 73টি বাংলা মাধ্যম স্কুল বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পরে গেছে বাংলাতে হাতে প্রশ্ন পেত সব ইংরেজি। এই হলো মোটামুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার পদ্মমুগ্ধ। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আরেকটা রহস্য রয়ে গেছে, যেটা আজকে আমরা বলতে চাই। সেটা হলো বিদ্যাজ্যোতির যে বইপত্রগুলো ক্লাস 8 পর্যন্ত আপনারা জানেন বিনামূল্যে বই দেওয়া হয়, 9 থেকে 12 পর্যন্ত টেক্সট বইগুলি কিন্তু কিনে নিতে হয়। কে বিক্রি করে? স্কুল থেকে তারা কিনে নেয়, অর্থাৎ এসসিআরটি বিক্রি করে। এনসিআরটি বইগুলি এসসিআরটি বাংলা মাধ্যমে ট্রান্সলেশন করে নিয়েছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশটাই কিনে নেয়, যারা বাংলা মাধ্যমে পড়ে এসসিআরটির কাছ থেকে বাংলা মাধ্যমে বইগুলি কিনে নেয়। এবং এই কেনার জন্য অতিরিক্ত 80 টাকা, 100 টাকা, 110 টাকা করে ভাড়া দিতে হয়। মানে তারা নিজেরা গিয়ে যে আনবে, এইটা ভাড়াও স্কুলকে মিটিয়ে দিতে হয়। মানুষের নাবিচ্ছা
দুবেলা দুটো খেতে পারছে না, কাজ নেই, লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতিটা জিনিসের দাম, পেট্রোল, ডিজেল, গ্যাস থেকে শুরু করে শাক সবজির চাল, জীবনদায়ী ওষুধ, সাধারণ ওষুধ, সবকিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে। কোনো ভোটকে কেন্দ্রীয় সরকারের তারা আত্মপ্রচারে আত্মবদ্ধ, তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওনাদেরই ভাব শিষ্য, বিচ্ছন্নের ভাব শিষ্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার, আমাদের রাজ্যের দুরবস্থা সম্পর্কে নির্বিকার। সুশাসনের সুশাসকরা তাদের দৌলতে, আমি সবিস্তারে সব বিষয় উল্লেখ করতে চাই না, যেহেতু সময়ের স্বল্পতা আছে, দুটো বিষয় শুধু উল্লেখ করব। তাদের দৌলতে, যেখানে কিছুদিন পূর্বে বাজেট অধিবেশন হয়ে গেল, বাজেট অধিবেশনে পরিষ্কার করা হয়েছিল আমরা নতুন কর বিহীন বাজেট আমরা উপস্থাপনা করলাম। পৌরনিগম তাদের বাজেট অধিবেশনে তারা বলেছিল যে ত্রিপল ইঞ্জিনের ত্রিপুরা, ত্রিপল ইঞ্জিনের পৌরনিগম আমরা করহীন বাজেট করলাম। সম্প্রতি কি দেখলাম আমরা? এক তুগলকি ফরমান। ভাবা যায় রাজ্যের মানুষকে ভুলে রেখে সেখানে বলা যায় অনেকটা পেছনের দরজা, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ মাসুল একটা মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এমনিতে আমাদের রাজ্যে বিদ্যুতের অবস্থা শোচনীয়। বিদ্যুৎ দীর্ঘদিন পর গত বেশ কয়েক বছর যাবৎ আমরা বিদ্যুতের সারপ্লাস পাচ্ছি। আমাদের রাজ্যে বিদ্যুৎ বই রাখতে যাচ্ছে, দিতে পারছি না, বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। সেখানে লোডশেডিং মুক্ত হয়ে গিয়েছিল রাজ্যটা। সেখানে আজকে অবস্থা কি বলা নেই, যখন খুশি তখন পাওয়ার কাট হয়ে যাচ্ছে। নূতন শব্দ 18 ইংরেজির আগে আমরা এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। 18 ইংরেজির পর সেই শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এবং ইদানি নতুন যে কলিতকর্মা বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রীর সুবাদে ওনার দৌলতে আমরা এই পাওয়ার কাটের সাথে আরো বিশদভাবে পরিচিত হচ্ছি। রাজ্যের অঞ্চল আছে যেখানে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না, জল নেই, অচলীয় অবস্থা। মানুষ বাধ্য হয়ে বিদ্যুৎ নিগমের অফিস ভাঙচুর করছে, সেখানে রাস্তার উপর করছে, রাস্তার উপর মতো আন্দোলন করছে, এগুলি করছে পাওয়ারের কি অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ মাসুল যেভাবে বাড়ানো হয়েছে, এমনিতে আমি কম্পেয়ার সারা দেশের অন্য রাজ্যগুলির সাথে তুলনা করতে চাই না, একটা ছোট্ট কম্পেয়ার করতে চাই। কলকাতা মহানগর, কলকাতার চাইতে আমাদের এখানে যে বিদ্যুতের যে মিটার চার্জ, এটা অনেক বেশি। আমাদের এখানে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মিটার চার্জ হচ্ছে 5 টাকা 8 পয়সা। 51 থেকে 150 পর্যন্ত 6 টাকা 40 পয়সা। 151 থেকে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 59 পয়সা। 301 থেকে তার উপরে 7 টাকা 70 পয়সা। কমার্শিয়াল ক্ষেত্রে সেখানে 6 টাকা 23 পয়সা থেকে শুরু করে 8 টাকা 6 পয়সা। এই হারে আমাদের মাসুল গুনতে হবে। তার উপর এরপরে বিদ্যুৎ সংযোগ রক্ষা করাটা সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে অসহনীয় হয়ে উঠেছে। বলা হচ্ছে সাফাই গাড়ি, এই যে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বলা নেই, 5% থেকে 7% বৃদ্ধি করে দিয়েছে। সেই জায়গায় বলা হচ্ছে আমরা বিদ্যুতের মাসুল 18 সালের পর আর বাড়াইনি, কোনোভাবে বাড়াইনি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 5% ডিউটি চার্জ যেটা 18 সালের পর বাড়ানো হয়েছে, যাদের আগে মাসিক বিদ্যুতের রেন্ট দিতে হতো 1000 টাকা, 1200 টাকা, তাদের 2500 3000 টাকা রেন্ট দিতে হচ্ছে। এটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে? কে বাড়িয়েছে? কেন বাড়িয়েছে? কোনো কৈফিয়ত আছে? কোনো কৈফিয়ত।
সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম লাভে চলছে, সকলেই জানেন এটা লাভে চলছে, লাভে চলছিল, লাভজনক সংস্থা আছে। আজকে 800 থেকে 1000 কোটি টাকা নাকি দেনার দায়ী হয়ে আছে। সেখানে এই অবস্থা হলো কে দায়ী? অবস্থা আর লুটপাট, এ হচ্ছে প্রধান কারণ। একে আড়াল করার জন্য নানা ধরনের গল্প শোনানো হচ্ছে, বৃদ্ধি এই সমস্ত গল্প শোনানো হচ্ছে। আসল হচ্ছে অব্যবস্থা, সেখানে সঠিক পরিচালনার অভাব আর লুটপাট, এর ফলে এটা হয়েছে। নতুবা এটা হওয়ার কথা নয়। সেখানে বলা হচ্ছে বকেয়া পড়ে আছে কোথায়? সাধারণ গ্রাহক যারা, তাদের 1-2 মাস যদি বকেয়া জমে যায় লাইন কেটে দিয়ে, কিন্তু বকেয়াটা কোথায়? আমাদের কাছে যতটা খবর, সেই খবর হচ্ছে সরকারি দপ্তরগুলিতে, বেসরকারি বড় বড় সংস্থার দপ্তরগুলিতে কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে, যেগুলি আদায়ের কোনো ব্যবস্থা নেই। এগুলো যদি আদায় হতো, বিদ্যুৎ নিগম যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতো, তাতে আমাদের বিশ্বাস ভাড়া বিদ্যুতের মাসুল বৃদ্ধির কোন রকম প্রশ্ন ছিল না, প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় ভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে। অথচ কখন, কোন সময়ে? যখন আমি তো বললাম, শুরুতে বলেছিলাম সারা দেশের মানুষের দাবি চাচ্ছে, আমাদের শিক্ষার নাম নেন না, বরং তার মুখে কথায় কথা শুধু প্রায় ভ্রমণের নাম আরো বেশি শোনা যায়। শুধু প্রায় ভ্রমণের চিন্তা ভাবনার ঘুম আসে না। অথচ শিক্ষার মান এখানে নেমেছে, এই চিন্তা তার নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটির এই ফি হাই, বিদ্যাজ্যোতি ফি হাই, নো কমেন্ট। ট্যাক্স বৃদ্ধি হয়েছে, কোনো কমেন্ট নেই। আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন বলবেন ট্যাক্স বৃদ্ধি নেই। তাই একটা আপিল দিয়ে তোমাদের কাছে আবেদন, আমাদের রাজ্যের ছাত্র যুবদের কাছে আবেদন করে আমার এই কথা বলা শেষ করব। আবেদন একটা কবিতার মধ্য দিয়ে, যে কবিতাটা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় পেয়েছো, আজিজের কবিতা, অত্যন্ত ভাইরাল। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा, सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, अपने हस्ती का तुमको सबूत जरूर दिया जाएगा। ये जंग आखिरी सांस तक लड़ा जाएगा। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। ये भी याद रखा जाएगा किस किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की, किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की। ये भी याद रखा जाएगा किस तरह से हमने वतन को जोड़ने की ख्वाहिशें की। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। थैंक यू। এখন আমাদের দলের সিনিয়র স্পোর্টস পারসন আই যে কর বৃদ্ধি নিয়ে আলোচনা করবে। সাংবাদিক বন্ধুরা, একটা ভালো সময় আপনারা এখানে অতিক্রান্ত করেছেন। আমাদের প্রদেশের পক্ষ থেকে এডুকেশন সিস্টেম নিয়ে প্রধানত পাঠ্যাচার্য মহাশয় উনি বলেছেন যে আমি আপনাদের মূল্যবান সময় অনেকটা সময় নিয়ে নিয়েছি। দুটো বিষয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে কথা নেই বার্তা নেই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক বোন ও ভাইদের দলের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে মূল 3টি ইস্যু। আপনারা জানেন, কিছুদিন আগে, গত পরশুদিন রাতের আধারে হায়াতের মতো সাধারণ মানুষের
আক্রমণ শানিয়ে এসেছে।